সেটাই বুঝতেছি না। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের একেবারে সর্বশেষ ক্লাসে আমরা আজকে পরিমাপ সম্পর্কে জানবো। তো এই জন্য আজকে ফন্টটাও দেখা যাচ্ছে একটু উদ্ভট রকমের, মনে হচ্ছে বিভিন্ন রকম কলকবজা দিয়ে বানানো। তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে খুব বেশি জিনিস আসে না, খুব সামান্য। বাট টপিক কিন্তু তাই বলে হচ্ছে কম আছে তা না, মোটামুটি ভালোই টপিক আছে। তো মাত্রা, পরিমাপের ত্রুটি, স্ফেরোমিটার, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, তারপর হচ্ছে গোলীয় তলের বক্রতার পাশে নির্ণয় সমীকরণ, এগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে কি কি আসে? এমসিকিউ আর ক খ, মেইনলি এগুলাতে আসে আর কি। তো আমরা একটা একটা করে যাই। যেমন শুরুর দিকে কিছু সংজ্ঞা আছে। তো এখান থেকে না মাঝে মধ্যে অবজেক্টিভ চলে আসে। তাহলে সংজ্ঞাগুলো কি কি? যেমন ওই যে ধারণা কাকে বলে। তো তাহলে নিচে ধরো অপশনে দেওয়া আছে কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি, অনুসন্ধানের যে অনুমিত সিদ্ধান্ত নেওয়া হয় সেটা, নাকি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প, নাকি কোনোটাই না, এরকম ধরো অপশন দেওয়া আছে। তাহলে অপশনগুলো টিক দিতে গেলেও তো তোমার জানতে হবে কোনটা কি জিনিস। তাহলে ধারণা বা কনসেপ্ট এটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা অভিমত। অনুকল্প বা হাইপোথেসিস যেটা, সেটা হচ্ছে অনুসন্ধানের যে অনুমিত সিদ্ধান্ত নেওয়া হয়। তুমি একটা ইনভেস্টিগেশন করলা, সেখান থেকে তোমার মনে হলো যে আচ্ছা এইটা হইতে পারে, তাহলে যে অনুমিত সিদ্ধান্তটা নিলা আন্দাজে না, কোন একটা কিছু দেখে বা একটা অনুসন্ধানের ফলাফল হিসাবে তুমি একটা সিদ্ধান্ত নিছো যে হ্যাঁ মেবি এইটা হইতে পারে। তুমি 100% শিওর না, বাট আচরণ দেখে তোমার মনে হয়েছে যে এইটা সেই অনুমিত সিদ্ধান্ত। এটা হচ্ছে হাইপোথিসিস। যেমন অ্যাভোগাড্রোর হাইপোথিসিস ছিল, তাই না? থিওরি কি? থিওরি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত সেই হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস লেভেল থেকে যখন তুমি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করে ফেলবা যে না এটাই হয়, তাহলে সেটাই হচ্ছে থিওরি বা তত্ত্ব। যেমন হচ্ছে তোমার বিগ ব্যাং থিওরি বলে এটা, এরকম আর কি। তো যাই হোক, তো বিগ ব্যাং থিওরি নিয়েও অল্টারনেট অনেক থিওরি আছে, বাট আমরা বলতেছি আর কি। বা ধরো হচ্ছে থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, এরকম। তো পদার্থবিজ্ঞানের আরো যতগুলো আমরা হচ্ছে এই যে সংজ্ঞা এখানে দেখতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ল বা সূত্র। যেমন হচ্ছে নিউটনের সূত্র বা নিউটনের ল, এটা আমরা দেখি না, গতির সূত্র। বলছে কোন নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সর্বদা কি ঘটবে। কি ঘটবে এটা হচ্ছে সূত্র, কেন ঘটবে এটা কিন্তু সূত্রের মধ্যে নাই। যেমন তোমাকে যদি নিউটনের গতি সূত্রের কথা বলা হয়, গতি সূত্র ডেসক্রাইব করে যে মোশনে থাকলে বা না থাকলে বস্তু কি করে, বাট এটা কেন ঘটে এটা তো আবার নিউটনের সূত্রের মধ্যে নাই, তাই না? তাহলে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সর্বদা কি ঘটবে, এইটা হচ্ছে সূত্র। এখন কোনো নির্দিষ্ট শর্ত বা অবস্থায় কেন বললাম? যেমন নিউটনের যে সূত্র, এটা কি তাহলে সবসময় প্রযোজ্য না? কাহিনী আছে। দৈনন্দিন জীবনে আমরা যেসব ঘটনা এনকাউন্টার করি সেগুলোর ক্ষেত্রে নিউটনের সূত্র ঠিক আছে, প্রপার সূত্র হিসেবেই কাজ করে। এই অবস্থা বা কন্ডিশন বজায় থাকলে এগুলো সবসময়ই কাজ করবে। কিন্তু যখন এক্সট্রিম হেভি কোনো অবজেক্ট, ধরো ব্ল্যাক হোল, কিংবা এক্সট্রিমলি ফাস্ট কোনো অবজেক্ট, মনে করো হচ্ছে বিটা রশ্মি যখন নিউক্লিয়াস থেকে বের হয় তখন তো অনেক জোরে বের হয়, আলোর বেগের কাছাকাছি বেগে বের হয়। তো এইরকম কেসগুলাতে তখন কিন্তু নিউটনের সূত্র আবার খাটতেছে না, তাই না? তাহলে তখন কি আমরা বলবো যে না এখানে খাটে না, তাহলে নিউটনের ল ভুল? না, তা তো না। নির্দিষ্ট শর্ত বা অবস্থায় ওটা আবার সবসময় কাজ করে। তো এই জন্য কথাটা এখানে উল্লেখ করা। তারপর হচ্ছে স্বীকার্য কি, এটা আবার হচ্ছে রিসেন্টলি একটা পরীক্ষায়ও আসছে ঢাকা বোর্ডে। তো কোনো সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কোনো পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্ত যদি স্বীকার করে নেওয়া হয়, তাহলে ওইগুলোকে আমরা বলতেছি স্বীকার্য। যেমন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটার দুইটা স্বীকার্য আছে না, পস্টুলেট। তাহলে স্বীকার্যটা কি? ওইখানে ছিল যে যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কেমন থাকবে, একই থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে, তাহলে এটা আমাদের মাইনে নিতে হয়। আবার হচ্ছে যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ কেমন থাকবে, সেম থাকবে। সেটা আলোর বেগের, আলোর যে উৎস, সেই উৎসের বেগের উপরে নির্ভর করে না। তাহলে এগুলো কি আমরা আগে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি শুরু করার আগে এগুলোকে মাইনে নিছি যে হ্যাঁ এটুকু এইভাবেই হয়। এরপরে তার উপরে ভিত্তি করে বাকি হিসাব নিকাশ আমরা করছি। তো ওই দুটো হচ্ছে স্বীকার্য, যে তোমার আগে যেই দুইটা জিনিস আগে, মানে যেই কয়েকটা জিনিস আগে মাইনে নিতেই হবে। আর নীতি বা প্রিন্সিপাল, সেটা হচ্ছে যেসব সাধারণ সূত্র পদার্থবিজ্ঞানের ভিত্তি, যে এই এই প্রিন্সিপাল গুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে বাকি জিনিসগুলোকে এক্সপ্লোর করি বা নতুন নতুন জিনিস তৈরি করি।
এই গেল হচ্ছে সংজ্ঞা যেগুলো লাগবে। এইবার আসতেছে হচ্ছে রাশি সংক্রান্ত। রাশি মানে কি, যেটাকে পরিমাপ করা যায় সেটাই রাশি। যেমন হচ্ছে দৈর্ঘ্য একটা রাশি, ভর একটা রাশি। কিংবা মনে করে যে ভাই আমার এখন অনেক কষ্ট হইতেছে, বা অনেক হচ্ছে ভয় হইতেছে, সামনে পরীক্ষা। তো এই কষ্ট বা ভয় এটা তো আমরা মাপতে পারতেছি না, তাহলে এটা অনুভূতি, কিন্তু এটা রাশি না। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ, কি বলা যায়, মনে করো আমি ওষুধ খাচ্ছি, বললাম যে আমি হচ্ছে 5 মিলিগ্রাম একটা ওষুধ খাইলাম, তাহলে যে মিলিগ্রাম, মাপতে পারি আমি এটাকে। সো এই যে মিলিগ্রাম দিয়ে আমরা কি মাপছি, ভর, ওষুধের ভর। তাহলে ভর হচ্ছে একটা রাশি, কিন্তু ভয় ওটা আবার রাশি না, কারণ মাপা যায় না। তাহলে এর মধ্যে আবার মৌলিক রাশি, যৌগিক রাশি আছে। মৌলিক রাশি হিসেবে এই 7টা রাশিকে ডিফাইন করা হয়েছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, 8টা হয়ে গেছে এখানে। আর ওই পাশে দেখো যৌগিক রাশি, কাজ, বল, বিভব, এগুলা। সো এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে মৌলিক আর যৌগিক, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? নাহলে তুমি কিভাবে মাপবা, স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করবা? যে একটা জিনিস কতটুকু লম্বা এটা তুমি বুঝাবা কেমনে? তাহলে একটা নির্দিষ্ট মানের সাথে তুলনা করে বলতে হয় যে এটা কত গুণ। আর সেই তুলনীয় যেই মানটা, সেটার একটা ইউনিভার্সাল বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকতে হয়। যে আমাদের দেশে যেটা 1 ফুট, অন্য দেশেও সেটা 1 ফুটই যাতে হয়। এই যে সেটা যাতে আবার কম বেশি না হয়, তাই না? তাহলে এই পরিমাপের জন্য এককটা দরকার পড়তেছে, যে কোনো একটা নির্দিষ্ট মানের তুলনায় কোনো একটা রাশি কত গুণ বড় বা ছোট এটা বোঝানোর জন্য, আর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, যাতে সব জায়গায় পরিমাপটা একইভাবে এক্সিকিউট হয়। ওকে। আর এইবার ওই যে রাশিগুলা, এই রাশিগুলা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই যে এই সাতটার কথা বলছি। ওইখানে তাহলে কোনটা বাড়তি লেখা আছে? ও, সাতটাই তো আছে এখানে, ঠিকই আছে। তাহলে এই যে এখানে দৈর্ঘ্য এল, এল দিয়ে হচ্ছে লেংথ বুঝাচ্ছি আমি, এটার এসআই ইউনিট হচ্ছে মিটার। ভর এম, কিলোগ্রাম হচ্ছে এটার এসআই ইউনিট। তারপরে সময় টি, সেকেন্ড হচ্ছে এটার এসআই ইউনিট। এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম আর কি। তাপমাত্রা হচ্ছে থিটা বা টি, দুইটা দিয়ে আমরা লিখতে পারি। এসআই ইউনিট হচ্ছে কেলভিন। তড়িৎ প্রবাহ আই, অ্যাম্পিয়ার, এটার এ দিয়ে আমরা লিখি অ্যাম্পিয়ার, এ হচ্ছে সিম্বল। তারপর হচ্ছে দীপন তীব্রতা, তারপর হচ্ছে আই এর নিচে যে ভি দেওয়া, ক্যান্ডেলা, সিডি দিয়ে লেখে। পদার্থের পরিমাণ এন, এটা মোল, ইউনিট হচ্ছে আমরা মোল হিসাবে লিখি। তো এই জিনিসগুলো অলরেডি তোমরা জানো। এগুলো থেকে অনেক সময় অবজেক্টিভ আসে কোনটা কার, কোনটা সংকেত, মানে কোনটা রাশির সংকেত আর কোনটা এককের সংকেত। তো এইবার আসতেছে হচ্ছে মাত্রা। মাত্রা দিয়ে বোঝায় যে একটা রাশির ভিতরে কি কি মৌলিক রাশি আছে, এই জিনিসটা প্রকাশ করা, এটা হচ্ছে মাত্রা। তাহলে একটা রাশির ভেতর কি কি মৌলিক রাশি আছে, এবং ওই রাশির সাথে ওই মৌলিক রাশিগুলোর সম্পর্ক আসলে কেমন। এটা কি দ্বিগুণ, তিনগুণ, নাকি স্কয়ার গুণ, নাকি অর্ধেক, এরকম। তাহলে হচ্ছে মৌলিক একটা রাশির ভিতরে কি কি মৌলিক রাশি থাকে। রাশির কোন কোন রাশির ভেতর ভেতর কি কি মৌলিক রাশি আছে, ও তারা কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, এইটা হচ্ছে আমাদের মাত্রাটা দিয়ে বোঝায়। যেমন মনে করো আমি বললাম দ্রুতি, ধরলাম দ্রুতি। দ্রুতি তো একটা রাশি, দ্রুতি বা স্পিড, দ্রুতি বা স্পিড। তাহলে দ্রুতি বা স্পিড এটাকে আমরা যখন লিখবো তখন কি লিখতে পারি? দ্রুতি বা স্পিড এটাকে লিখতে পারি হচ্ছে টোটাল ডিস্টেন্স ডি, ডিভাইডেড বাই টোটাল টাইম টি। তাহলে এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে যদি বলে দ্রুতি বা স্পিড, এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি? ইউ বা ভি, যে কোনো একটা কিছু দিয়ে আমরা এটাকে লিখতে পারি। তাহলে সেটা ধরো আমি লিখলাম, দ্রুতি বা স্পিড এটাকে আমি ধরো ভি দিয়ে লিখলাম। তাহলে এই ভি এর মাত্রা আমি কিভাবে লিখবো? যে মাত্রা, মাত্রা লেখার জন্য থার্ড ব্র্যাকেট লাগে। তাহলে এখানে কি আছে? দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করা। তাহলে দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এই যে এম দিয়ে, সরি, দৈর্ঘ্য এল দিয়ে লেখে, লেংথ এল দিয়ে লেখে, এটা হচ্ছে মাত্রার জন্য। আর পার সেকেন্ড, তাহলে এটাকে টি দিয়ে লিখবো, টি টু দি পাওয়ার -1। দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখতেছি মাত্রার বেলায়? মাত্রার বেলায়
দৈর্ঘ্য এটাকে হচ্ছে এল দিয়ে লিখতেছি, ভর এটাকে হচ্ছে এম দিয়ে লিখতেছি, সময় এটাকে হচ্ছে আমরা টি দিয়ে লিখতেছি, এরকম আর কি ব্যাপারটা। তাহলে যা এখানে আমরা দ্রুতির মাত্রা সমীকরণ বের করলাম। তো মাত্রা আসলে প্রয়োজনীয় কি, প্রয়োজনীয়তাটা কি? তো আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে পারি। হাউ? এই যে মাত্রার মধ্যে আমি দেখতেছি যে দৈর্ঘ্য লাগতেছে আর সময়ের পাওয়ার দিতেছি আমরা -1। তাহলে দৈর্ঘ্য মনে করো হচ্ছে মিটার দৈর্ঘ্য, তো মিটার থেকে আমি সেন্টিমিটারে নিতে চাই, তাহলে যত মিটার এটাকে কি 100 দিয়ে গুণ দিতে হবে। তো এই যে কোথায় গুণ ভাগ করা লাগবে, কত দিয়ে গুণ ভাগ করা লাগবে, এটা আমরা মাত্রা সমীকরণ থেকে বুঝি। যেমন আমি যদি ত্বরণেরটা দেখাই, ত্বরণ, ত্বরণ তাইলে আরো ভালো বোঝা যাবে। ত্বরণ এ, ত্বরণের মাত্রা সমীকরণটা কি? ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা। তাহলে এখানে দেখো টি এর পাওয়ার আছে কি -2। তাহলে এখন মনে করো এরকম কোন একটা রাশির পাওয়ার এই 2 বা 3 এরকম আছে। আরো একটা এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো আয়তন। আয়তন কি মিটার কিউবে মাপা যায়, সেন্টিমিটার কিউবে মাপা যায়। এখন তোমার সেন্টিমিটার কিউবে দিছে, তাহলে এই আয়তনটা দৈর্ঘ্যের সাথে কিভাবে রিলেটেড? আয়তন, 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 আয়তন মনে করো ভলিউম ভি, এটার যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে হচ্ছে লেংথ কিউব, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে। তাহলে আমরা এখন ধরো মিটার কিউবে ছিলাম, এখন আমরা মিলিমিটার কিউবে যাব। তাহলে 1 মিটারে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। 1 মিটারে 1000 মিলিমিটার। তো এই মিটারের আমার হচ্ছে পাওয়ার কত? 3। তাহলে মিলিমিটার, মিটার থেকে যখন মিলিমিটারে যাব, তাহলে আমার 10 টু দি পাওয়ার কত হবে? একটার জন্য কি 10 টু দি পাওয়ার 3, মানে 1000। তাহলে তিনটার জন্য 10 টু দি পাওয়ার 9, এইরকম আর কি। তো কত দিয়ে গুণ করব ভাগ করব এটাও মাত্রা সমীকরণ থেকেই বোঝা যায়। তো এই জন্য আমার মাত্রা সমীকরণটা লাগে। কোনো ভৌত সমস্যার সমাধান, রাশির একক নির্ণয়, সমীকরণ গঠন, সমীকরণের নির্ভুলতা যাচাই, তো এই কাজগুলাতে মাত্রা সমীকরণটা আমাদেরকে হেল্প করে। সো আমরা এখানে দুইটা মাত্রা সমীকরণ ধরো বের করতে চাই। তাহলে ত্বরণেরটা যদি বের করতে চাই, ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাই ত্বরণের মাত্রা সমীকরণ। তারপর আছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কই ছিল? কোন একটা, মানে দুইটা বস্তুর মধ্যে যদি মহাকর্ষীয় আকর্ষণ কাজ করে, তাহলে আমরা এফ ইকুয়ালস লিখি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি, এই যে যেটা মহাকর্ষীয় ধ্রুবক জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। তো সেখান থেকে জি ইকুয়ালস এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, এফ এর ইউনিট কি? নিউটন। তারপরে ডি এর ইউনিট কি? ডি হচ্ছে দৈর্ঘ্য একটা বা দূরত্ব, মিটার। তাহলে নিউটন মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে দুইটা কেজি আছে, এই যে m1 m2 এগুলো তো কেজি। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে ওর একক। কিন্তু নিউটন মানে কি? নিউটন তো ফোর্স, এফ, তাই না? তো এফ ইকুয়ালস হচ্ছে ma। তাহলে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের জন্য আমরা কি লিখবো? কেজি। ভরের জন্য আমরা লিখবো হচ্ছে কেজি। তারপর হচ্ছে ত্বরণ, ত্বরণ কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার সাথে আবার আমরা হচ্ছে এই মিটার স্কোয়ার দিছি, আর এখানে নিচে হচ্ছে কেজি স্কোয়ার দিছি। এরকম আসতেছে জিনিসটা। তাহলে এখান থেকে দেখো তো, একটা এখানে একটা কেজি আছে, এখানে একটা কেজি টু দি পাওয়ার -2 আছে, এখানে মিটার আছে, এখানে আবার মিটার স্কোয়ার আছে। তাহলে সব মিলে আসলে কি হবে? সব মিলে এখন আসলে এখানে মিটার কিউব হবে, মিটার কিউব। এস এর পাওয়ার কত? এস এর পাওয়ার হচ্ছে -2, আর কেজির পাওয়ার এই যে এম, এম তো লিখেই ফেলছি, তাহলে এস আর কেজি গুলো লিখলে হবে। এস এর পাওয়ার হচ্ছে -2, কেজির পাওয়ার হচ্ছে -1। তাহলে পার কেজি পার সেকেন্ড স্কোয়ার এইটা। তাহলে এটা হচ্ছে কি আসলো? একক। তো আমার এখন কি বের করতে হবে? মাত্রা। তাহলে এম তো হচ্ছে ভর, তাহলে ভর, তারপর হচ্ছে সরি এম হচ্ছে এখানে এই এমটা হচ্ছে মিটার আর কি, মিটার কিউব। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এল, এটার জন্য হচ্ছে এম, এটার জন্য হচ্ছে টি। উপরে এগুলার এই পাওয়ার গুলা বসায় দিব। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে তাহলে জি এর জন্য মাত্রার সমীকরণ বের করতে চাই।
তাহলে আমরা লিখবো হচ্ছে জি, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে। আর আমাদের এখানে কি আসলো? মিটার কিউব। মিটার তো হচ্ছে লেন্থ একটা, তাহলে এল কিউব। তারপর হচ্ছে পার কেজি, তাহলে এটা তো ভর, তাহলে m⁻⁻1। পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড হচ্ছে টি, তাহলে t⁻²। এইটা আসছে এল কিউব m⁻⁻1 t⁻²। তাহলে মাত্রার সমীকরণ আমরা বের করলাম। এইবার দেখো, একটা প্রবলেম দিছে, এটা হচ্ছে ডিউতে 17-18 সেশনে ছিল। তো বলছে যে এ এই রাশিটা বি এবং সি রাশির সাথে কিভাবে রিলেটেড। বি এর টু দি পাওয়ার এন এবং সি এর টু দি পাওয়ার এম এর সাথে এটা রিলেটেড এমন ভাবে যে বি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার এম কে গুণ করলে এ পাওয়া যায়। এখন এ বি সি এগুলার আবার মাত্রা দিয়ে দিছে, ওই যে এ বি সি এর মাত্রা দিয়ে দিছে। তো আমাকে বলছে এন এবং এম এর মান কত। তাহলে আমরা আগে একটু লিখি। আমরা লিখি এই যে আমাদের এ এ এর যেই মাত্রা, সেটা ইকুয়ালস হচ্ছে এই যে এই পাশে এগুলার মাত্রা, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এম, এইটা। তো এখন এ এর মাত্রা কত? এ এর মাত্রা হচ্ছে এল টি। তাহলে এই পাশে যদি মাত্রা এল টি হয়, ওই পাশেও কিন্তু মাত্রা এল টি হইতে হবে, নাহলে তো আর আমি ইকুয়াল দিতে পারবো না। দুই পাশে মাত্রা কি হইতে হবে? সেম সেম, তাইলে না মাত্রা সমীকরণ ঠিক থাকে। এখন দেখো বি এর মাত্রা কি দেওয়া, বি এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি⁻⁻1। এল স্কোয়ার টি⁻⁻1। কিন্তু এটার উপরে আবার কি দেওয়া? এটার উপরে হচ্ছে এন দেওয়া, এই যে পাওয়ার হচ্ছে এন দেওয়া। তাহলে আমরা একবারে পাওয়ারটা বসাই ফেলি। তাহলে এখানে যদি আমরা পাওয়ারটা বসাই ফেলি, এটার পাওয়ার হচ্ছে এন। তাহলে টু এর সাথে আমরা গুণ করব এন, -1 এর সাথে আমরা গুণ করব এন। ওকে, ভেরি গুড। সি, সি এর মাত্রা কত দেওয়া? এল টি স্কোয়ার। তাহলে এখানে আবার এল দিলাম, টি স্কোয়ার দিলাম। আচ্ছা, শুধু এল মানে কি? এল এর উপরে ওয়ান আছে, কিন্তু সি এর হচ্ছে পাওয়ার কত? এম। তাহলে এটাকে আমার এম দিয়ে গুণ দিতে হবে, আর এটাকেও আমার এম দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই আমরা হচ্ছে মাত্রা সমীকরণটাকে ভাঙাইলাম। এখন খেয়াল করে দেখো, এল এর পাওয়ার কত এখানে? ওয়ান। এই যে এল এর পাওয়ার ওয়ান, টি এর পাওয়ার ওয়ান। তাহলে এই পাশেও তাই হইতে হবে। তাহলে এই পাশে ওয়ান ইকুয়ালস, এখানে এল এর পাওয়ার কত? 2n। এখানে এল এর পাওয়ার কত? এম। এই, তাহলে 1 = 2n+m, এটা একটা ইকুয়েশন। টি এর পাওয়ার কত? 1। এখানে টি এর পাওয়ার কত? -n। এখানে টি এর পাওয়ার কত? +2m। তাহলে এই যে এই দুইটা ইকুয়েশন পাওয়া গেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখান থেকে এই এন আর এম এর মান বের করে ফেলতে পারি। দেখো তো, এক নাম্বারটাকে 2 দিয়ে গুণ করে যদি আমরা এটা থেকে 2 থেকে বিয়োগ করি, তাহলে কি এম এম কেটে যাবে না? মানে এটা মনে করো আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা মনে করো আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, 2 থেকে বিয়োগ করলাম 2 × 1, তাইলে কি হয় দেখি। তাহলে এটা থেকে বিয়োগ করব, এটা ডাবল। কেন করছি? কারণ এটা ডাবল হচ্ছে 2m। তাহলে 2m থেকে 2m গেলে 0, একটা ভেরিয়েবল চলে যায়। তাহলে আমাদের এই 1 থেকে আমরা হচ্ছে এটা ডাবল অর্থাৎ 2 বাদ দিব। তাহলে হচ্ছে 1 থেকে 2 বাদ দিলে -1 থাকে। এইখানে -1, আর এখানে হচ্ছে ডাবল অর্থাৎ 4n বাদ দিব। তাহলে -n, -4n, তাহলে হচ্ছে -5n। আর এই পাশে এটা থেকে এই 2m বাদ দিলে 0 হয়ে যায়। তাহলে গেল এইটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাস কেটে দিয়ে n এর ভ্যালু 1/5। আচ্ছা, n এর ভ্যালু যে 1/5, সেটা এখানে বসায় দেই, তাহলে m এর ভ্যালু পাবো। সুতরাং 1 থেকে n হচ্ছে আমাদের 1/5। তাহলে 2 × 1/5 মানে 2/5 প্লাস m ইকুয়ালস হচ্ছে 1। তাহলে 2/5 কে যদি আমরা 1 থেকে বিয়োগ করি, তাহলে তো m পেয়ে যাই। তাহলে m ইকুয়ালস 1 - 2/5, তাহলে হচ্ছে 3/5 থাকে। তাহলে m এর ভ্যালু হচ্ছে 3/5। তাহলে এবার আবার একটু মিলায় নাও, ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এন আর এন এম এর ভ্যালু হয়ে গেল। তাহলে নিয়মটা কি? দেখতে হবে এখানে যা দিছে, এখানে এর ভিতরেও পাওয়ার থাকতে পারতো, দেয় নাই। পাওয়ার থাকলে আমরা এগুলাকে গুণ করতাম। এর পাওয়ার কত? 1। আর এর ভিতরে কি আছে? এল আর টি। তাহলে এল এর উপরে 1, টি এর উপরে 1। বি এর উপরে কি আছে? বি এর উপরে, বি এর ভিতরে আছে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, কিন্তু বি এর উপরে আবার এন আছে। তাহলে এল স্কোয়ারের জায়গায় হবে এল টু দি পাওয়ার 2n। তারপর হচ্ছে টি টু দি পাওয়ার -1 এর জায়গায় টি টু দি পাওয়ার -1 ইন্টু এন, এইটা। আর সি এর ভিতরে ছিল হচ্ছে এল টি স্কোয়ার, তাহলে এল টি স্কোয়ার, তাহলে এম এম দিয়ে আমরা গুণ করে দিছি। এবার দুই পাশে খালি সবগুলার পাওয়ার সমান করছি। যে এখানে এল এর পাওয়ার 1, এখানে এল এর পাওয়ার 2n, এখানে এল এর পাওয়ার m, তাহলে 2n প্লাস m যোগ করে 1 হবে। আবার টি, টি এর পাওয়ার 1, এখানে টি এর পাওয়ার কত? -n বসাইছি। টি এর পাওয়ার কত? +2m বসাইছি। তাহলে এই যে এটা আসছে। তাহলে এখান থেকে সলভ করে ফেলছি। নেক্সট হচ্ছে বলছে একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এর স্কোয়ার মাত্রাগতভাবে নির্ভুল কিনা যাচাই করো। কোন একটা জিনিস মাত্রাগতভাবে নির্ভুল হইতে গেলে সমীকরণের প্রতিটা পদের মাত্রা একই আসতে হবে। তাহলে এস এর মাত্রা কত? এস এর মাত্রা, এটা হচ্ছে এস সরণ, একটা দৈর্ঘ্য। তাহলে এটার মাত্রা হচ্ছে এল। তারপর হচ্ছে হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। হাফের কোনো মাত্রা হয় না, কারণ এটা একটা ধ্রুবক। আর এখানে হচ্ছে এ টি স্কোয়ার, এ হচ্ছে ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টি হচ্ছে সেকেন্ড বা সময়, তাহলে এখানে টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওর মাত্রা, হাফ এটি স্কোয়ারের মাত্রা। তাহলে হাফ এটি স্কোয়ারের মাত্রা কত আসে একটু দেখি তো। এই টি টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার 2 কেটে যায়, তাহলে হচ্ছে এল থাকে। তাহলে এটারও মাত্রা পাইলাম আমরা এল। আর ও ইউটি বাদ গেছে, ইউটি। তাহলে ইউটি এখানে লিখি, ইউটি। ইউ হচ্ছে বেগ, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টি তো টি। তাহলে কত হয় আমাদের? টি টি কেটে গিয়ে এল। তাহলে এটারও মাত্রা আসছে সেম। তাহলে সবার মাত্রা একই, তার মানে হচ্ছে সঠিক। সবার মাত্রা যেহেতু সেম আসছে, তার মানে এটা সঠিক, মাত্রাগতভাবে নির্ভুল। তারপরে ত্রুটি বা বিচ্যুতি, এগুলা নিয়ে কিছু কাহিনী আছে। যেমন শূন্য দাগ ত্রুটি। পরিমাপের শুরুতে প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি না মিলে, তখন এটাকে হচ্ছে শূন্য দাগ ত্রুটি বলে। এটা হচ্ছে স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, এগুলো দিয়ে যখন তুমি পরিমাপ করবা, তখন হচ্ছে এই জিনিসটা আমাদের কাজে লাগে। যেমন আমাদের মূল স্কেল কোথায়? এই যে মূল স্কেল, মনে করো এইটা, এটা হচ্ছে মূল স্কেলের শূন্য দাগ। তারপরে 1 2 3 4 5, আবার মনে করো হচ্ছে 1 2 3 4 5, এই যে এরকম, এটা মনে করো মূল স্কেলের 1 এরকম সেন্টিমিটার। এইভাবে এটা এটা হচ্ছে মূল স্কেল। তো মূল স্কেলের গায়ে ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে। তো আমরা যখন ভার্নিয়ার স্কেলটাকে একদম প্রান্তে এনে রাখি, তখন এই মূল স্কেলের দাগ আর ভার্নিয়ার স্কেলের দাগ, শূন্য দাগ যেটা, সেটা মিলে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় হয় কি, এটা মিলে না। না মিলে এটা একটু আগে পরে থাকে, মনে করো এই যে একটু পরে আছে। তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগ, সেটা মূল স্কেলের থেকে একটু ডান দিকে সরে আছে, তাই না? তাহলে এটা যেহেতু ডান দিকে সরে আছে, তাহলে আমরা বলবো যে এখানে কি আছে? ত্রুটি আছে। তাহলে মূল স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল হচ্ছে স্ক্রু গজের জন্য লাগে, সেটার শূন্য দাগ যদি একদম শুরুতে যখন ভার্নিয়ার স্কেলের হচ্ছে এই স্কেল দুইটা একসাথে লাগানো থাকে, কিংবা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স যেটা, ওখানে কি দুইটা চোয়াল থাকে, যেরকম একটা চোয়াল, এরকম আরেকটা চোয়াল, এই একটা চোয়াল আর একটা চোয়ালের উপর দিয়ে চলতে পারে, এখানে ভার্নিয়ার স্কেল থাকে, আর এখানে হচ্ছে মূল স্কেলের দাগ কাটা থাকে। তাহলে সেটাও চোয়াল দুইটা মিলানো অবস্থায়, যখন দুইটা চোয়াল একদম গায়ে গায়ে মিলে আছে, তখন যদি মূল স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ না মিলে, তখন এটাকে শূন্য দাগ ত্রুটি বলে। জিরো এরর যেটা, শূন্য দাগ ত্রুটি। তো শূন্য দাগ ত্রুটির একটা এক্সাম্পল আমি দেখাইতে পারি। এই যে এই ছবিটা দেখাই, ওই পাশের ছবিটা দেখো, এই যে এটা। তো এটা হচ্ছে সাদা, তো সাদা দেখতে কি অসুবিধা হচ্ছে? এটা ডার্ক করে দিলে কেমন দেখায়?
এই যে এখন দেখা যাবে। এই যে এইখানে খেয়াল করো, এটা আমি একটু জুম ইন করি। না, এখন নর্মাল লাইট দিলে দেখা যাবে না, মানে লাইট কমায় না দিলে, এই যে এটা। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে না? হুম। তাহলে এই যে এইখানে ফোকাস করো, এই যে এই জায়গাটায় দেখো। এই যে এটা হচ্ছে আমার মূল স্কেল, আর এটা হচ্ছে নিচে ভার্নিয়ার স্কেলের যে চোয়ালটা। তাহলে ভার্নিয়ার স্কেলের চোয়াল মূল স্কেলের চোয়ালের সাথে মিলানো, এখানে কোনো ফাঁকা নাই। এই অবস্থায়, দাঁড়াও, এটা অফ করে দিলে কি হয়? ও তাহলে আবার সাদা হয়ে যায়, থাক, এটাই থাকুক। এই অবস্থায় এটার শূন্য দাগ আর এটা শূন্য দাগ দেখো মিলে নাই। মূল স্কেলের শূন্য দাগ একটু এদিকে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একটু এদিকে, এই যে মিললো না, তার মানেই হচ্ছে এখানে শূন্য দাগ ত্রুটি আছে, জিরো এরর বা শূন্য ত্রুটি আছে। তো এইটাকেই আমরা এখানে বলতেছি যে শূন্য দাগ ত্রুটি। পিছট ত্রুটি যেটা, স্ক্রু গজ একটা পুরানো হয়ে গেলে নাটের গর্ত বড় হয়ে যায় বা স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে যায়, ফলে এই ত্রুটি দেখা যায়। আমাদের এখানে ওই যে বড় স্ক্রু আছে না, এটা দিয়ে দেখাই। এই যে, এই যে আমাদের এখানে স্ক্রু আছে। তো নর্মালি এই নাটটা যখন নতুন থাকে, এই যে এই নাট, এটা দেখছো, এই যে নাট, এই নাটটা যখন নতুন থাকে এই স্ক্রু এর গায়ে খুব সুন্দরভাবে বসে। তাহলে বসলে এটাকে ঘুরাইলাম সামনে যায়, আরো ঘুরাইলাম সামনে যায়, এভাবে যাইতে থাকে। কিন্তু কিছুদিন পরে এই নাটটা ক্ষয় হয়ে একটা সমস্যা তৈরি হয়। কি সমস্যা দেখো, এই যে আমি এটা নাড়ানোর চেষ্টা করবো, দেখে তো আওয়াজ পাও কিনা? আওয়াজ পাচ্ছ তাই না? তার মানে এখানে এটা, এই যে তুমি চোখে দেখে বুঝবা না, অনেক দূরে এই যে খটখট করে। এটা না, আমি কিন্তু ঘুরাচ্ছি না, কিন্তু এটা স্টিল সামনে পিছে নড়তেছে, খেয়াল করছো? এই যে সামনে পিছে এটা নড়তেছে। তাহলে যেহেতু নড়তেছে, মানে এই নাটের ভিতরে যেই গর্তটা, সেটা ক্ষয় হয়ে একটু বড় হয়ে গেছে। যার কারণে এই যে স্ক্রু গজ একটু পুরনো হয়ে গেলে নাটের গর্ত বড় হয়ে যায় বা স্ক্রু আলগা হয়ে যায়, ফলে এই ত্রুটি দেখা যায়। তাহলে এই ত্রুটিতে আসলে হয়টা কি? এই ত্রুটিতে যেটা হয়, এই অবস্থায় এটাকে একই পরিমাণ এদিকে ঘুরাইলে যতটুকু সামনে যাবে, এক্স্যাক্টলি সেম পরিমাণ উল্টা দিকে ঘুরাইলে ততটুকু পিছনে নাও আসতে পারে, যেহেতু এখানে একটু লুজ আছে, তাই না? তাহলে এই ত্রুটি পরিহারের উপায় কি? পরিহারের উপায় হচ্ছে মাপ নেওয়ার সময় আমরা ধরো এইখানে একটা মাপ নিতে হবে, এইখানে একটা মাপ নিতে হবে। আমার স্ক্রু আছে এইখানে, তাহলে আমি এইখানে এসে একটা মাপ নিলাম, এই যে এখানে এসে একটা মাপ নিলাম যেখানে নেওয়ার দরকার, আবার নিচে যেখানে মাপ নেওয়ার দরকার এখানে মাপ নিলাম, তাহলে ত্রুটি থাকবেই। কারণ আমি এইখানে ছিল, এখান থেকে একবার উপরে নিছি, একবার নিচে নিছি, এইভাবে মাপ নিছি। তাহলে শূন্য ত্রুটি, সরি, এই পিছর ত্রুটি যদি থাকেও ব্যাকল্যাশ এরর, মাপ নিতে হবে এইভাবে, যে এক প্রান্ত থেকে মাপ নিছি, নিয়ে একই দিকে ঘুরাবো, একই দিকে ঘুরাবো, একই দিকে ঘুরাবো, এর মাঝখানে আর উল্টা দিকে ঘুরাবো না। নিয়ে যে জায়গায় অন্য মাপ নেওয়া দরকার সেখানে মাপ নিব। তাইলে পিছর ত্রুটি থাকলেও আমি শুদ্ধ মান পাবো, একই দিকে থাকলে। কিংবা এখান থেকে মান নিছি, এই প্রান্তে একটা মান নিলাম, এবার হচ্ছে এই প্রান্তে একটা মান নিলাম, তাইলেও ঠিক আছে। বাট আমার এইখানে এইখানে মান নেওয়ার কথা, এই যে আমার নিচের আঙ্গুল আর উপরের আঙ্গুলে মান নেওয়ার কথা, মাপ নেওয়ার কথা। তো আমি একবার নিচে ঘুরে মাপ নিলাম, একবার হচ্ছে উপরে ঘুরে মাপ নিলাম, তাইলে হবে না। ওই যে মাঝখানে আমি দিক চেঞ্জ করছি, এটা করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকল্যাশ এরর। লেভেল ত্রুটি, নিক্তি, বিক্ষেপী চৌম্বক মাপক, এই বিক্ষেপী চৌম্বক মাপক হচ্ছে একটা যন্ত্র আর কি। এগুলাকে আনুভূমিক করে না নিলে পাঠ নির্ণয়ে ভুল হয়। নিক্তি, নিক্তি মনে করো কাত হয়ে আছে, তাহলে হবে? তারপরে লেভেলিং স্ক্রু, স্পিরিট লেভেলের সাহায্যে এগুলাকে লেভেল করে নিতে হয়। তো স্পিরিট লেভেল তোমরা অনেকেই বাস্তবে দেখছো, একটা টিউব থাকে, টিউবের ভিতরে স্পিরিট থাকে লিকুইড, তার মধ্যে একটা বাবল থাকে। তোমার এটা যদি লেভেল থাকে একদম সমান সমান, তাহলে একদম সমান সমান থাকলে ওই স্পিরিট লেভেলের ওই বাবলটা ঠিক মাঝখানে থাকে, যে এরকম একদম ঠিক মাঝখানে থাকে। এটা যদি কাত হয়ে যায়, এদিকে যদি কাত হয়ে যায়, তাহলে হচ্ছে বাবলটা ওই কোনায় চলে যায়। আবার এটা যদি এদিকে কাত হয়ে যায়, তাহলে এই যে বাবলটা এখানে চলে আসে। তোমরা দেখছো না এরকম? তো বিভিন্ন সময় এই জিনিসটা আমাদের কিন্তু বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে মিস্ত্রিরা যখন ওই যে কাঠের কাজ করে তখন কিন্তু স্পিরিট লেভেল দিয়ে মেপে মেপে করে। তো এখন আর সত্যি সত্যি স্পিরিট লেভেল লাগে না। প্রত্যেকটা এই যে ডিজিটাল ডিভাইস, এই যে আমাদের যে মোবাইল, মোবাইলের মধ্যে কিন্তু এরকম একটা ওই ডিজিটাল স্পিরিট লেভেল আসলে থাকে। ও কেমনে মাপে? ওর ভিতরে হচ্ছে গ্র্যাভিটি সেন্সর আছে, ম্যাগনেটিক ফিল্ড সেন্সর আছে, এই সব কিছু। তারপর হচ্ছে আবার আইএমইউ আছে, ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট যেটা। তো এই সবগুলা কিছুর সমন্বয়ে সে অনেক রকম মেজারমেন্ট দিতে পারে। সো সে মাটির সাথে পারফেক্টলি ফ্ল্যাট হয়ে আছে কিনা,
ও মাইপা দিতে পারে, ওরে বাঁকা করলে কত অ্যাঙ্গেল হয়ে আছে এগুলা সে মাপতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে লেভেল ত্রুটি। তারপরে পর্যবেক্ষণের কারণে কিছু ত্রুটি হয়, আগে যেগুলো আমরা দেখলাম এগুলো যান্ত্রিক, এটা যন্ত্রের দোষ। আর কিছু আছে পর্যবেক্ষণ ত্রুটি, যেমন ব্যক্তিগত ত্রুটি, তুমি খামখেয়ালি করে মান নিলা, তাহলে মান ঠিক আসবে না। লম্বন ত্রুটি, লম্বন ত্রুটি হচ্ছে তোমার এই মনে করো একটা জিনিসের মাপ নিতে হবে, যে এটার এই এই দাগ থেকে এই দাগের দৈর্ঘ্য মনে করো তুমি মাপতে চাও, তাহলে তুমি এখানে স্কেল বসাইলে, যে স্কেল বসাইলা, স্কেলের এটা শূন্য দাগ, এই। এখন তোমার মাপতে হবে এইখান থেকে, দেখে চোখ থেকে একদম ডিরেক্টলি এই বরাবর তাকাইতে হবে, তাইলে তুমি মাপটা পাবা। বাট তুমি যদি এই কোণা থেকে তাকাও, তাহলে দেখো তুমি কোন মাপ পাবা, এই যে তুমি এই কোণার মাপ পাবা, তাই না? তাহলে কোনাকুনি তাকানো যাবে না, একদম লম্ব ভাবে তাকানো যাবে। তাহলে এইভাবে লম্ব ভাবে না তাকাইলে যেই ত্রুটি হয়, এটাকেই বলে লম্বন ত্রুটি। তারপরে পুনরাবৃত্তিক ত্রুটি, পরীক্ষণের কার্যধারা এবং যন্ত্রপাতির ত্রুটিজনিত কারণে যে ত্রুটিটা হয়, এটা হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। তারপর আবার হচ্ছে সূচক ত্রুটি, সূচক দাগ দেখে পাঠ নিলে যেই ভুল হয়, এটা হচ্ছে সূচক ত্রুটি। এটা মানে আমার মানে হিউম্যান এরর এটা। আবার এখানে একটা প্রশ্ন আসছে যে কোনটা যান্ত্রিক ত্রুটি নয়। তাহলে দেখো তো, লেভেল, সূচক, শূন্য, পিছট, এর মধ্যে লেভেল, শূন্য, পিছট এটা আমরা এই স্লাইডে পাইছি না? এই যে লেভেল, শূন্য, পিছট, তাহলে এগুলো যান্ত্রিক। আর হিউম্যান এরর যেগুলা পর্যবেক্ষণমূলক ত্রুটি, ব্যক্তিগত, লম্বন, পুনরাবৃত্তিক, সূচক, তাহলে এখানে কোনটা যান্ত্রিক ত্রুটি নয়? তাহলে সূচক। তাহলে এই সূচক ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি নয়। তারপরে হচ্ছে পরম ত্রুটি, এগুলো হচ্ছে মান, আমরা যখন মান বের করব তখন। পরম ত্রুটি, পরম ত্রুটি মানে কি? মনে করো একটা জিনিসের দৈর্ঘ্য, ধরলাম একটা জিনিসের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, কিন্তু আমরা মাপছি হচ্ছে মেজার্ড, আমরা মাপছি হচ্ছে 10.1 মিটার। তাহলে পরম ত্রুটি কোনটা? প্রকৃত মান আর পরিমাপকৃত মানের পার্থক্য। তাহলে 0.1, তাহলে এখানে হচ্ছে 0.1 পার্থক্য, 0.1 মিটার পার্থক্য। তো এই পার্থক্যটুকুই হচ্ছে পরম ত্রুটি। কার সাথে? প্রকৃত মানের সাথে পরিমাপকৃত মানের পার্থক্য, এটাই পরম ত্রুটি। এখন আপেক্ষিক ত্রুটি তাইলে কোনটা? আপেক্ষিক ত্রুটি হচ্ছে পরম ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওই এক্সাম্পলে আমরা ওই পরম ত্রুটি যেটা, সেটাকে প্রকৃত মান দিয়ে ভাগ করলাম, তাইলে যা আসে এটাকে বলে আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক মানে আসলে প্রতি এককে কতটুকু ত্রুটি হয়েছে সেটা বোঝায়। যেমন অরিজিনাল লেন্থ ছিল 10 মিটার, সেই 10 মিটার মাপতে গিয়ে ভুল হয়েছে 0.1, তাহলে এক মাপতে গিয়ে কত ভুল হইতে হবে? 0.1/10, তার মানে 0.01। তাহলে এই 0.01টাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, এটুকুই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তারপরে শতকরা ত্রুটি, এইটা অলরেডি তোমরা জানো, কারণ এটা আমাদের অন্যান্য অনেক জায়গায়ও কাজে লাগে, ইভেন কেমিস্ট্রিতেও এটা আমাদের প্রচুর কাজে লাগে। সো এই শতকরা ত্রুটি, এটা দেখো, প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানের পার্থক্য কত এটা আমরা আগে নিব। তার মানে আসলে কি নিছি? বিচ্যুতিটা নিছি, তাই না? সেই বিচ্যুতিটাকে আবার প্রকৃত মান দিয়েই ভাগ করব, করে 100% দিয়ে গুণ করব, তাহলে পার্সেন্টেজে চলে যাবে। এইটাই শতকরা ত্রুটি। যেমন মনে করো আমার হচ্ছে প্রকৃত মান, প্রকৃত মান হচ্ছে 10, পরিমাপকৃত, পরিমাপকৃত মান পাওয়া গেল 9.9, তাহলে শতকরা ত্রুটি কত? তাহলে প্রথমে এই দুইটার পার্থক্য নিব আমরা, 10 - 9.9, ভাগ করব কাকে দিয়ে? প্রকৃতটা দিয়ে, ইনটু 100%, তাহলে যা আসে তাই। তাহলে পার্সেন্ট টুকু ছাড়া বাকিটুকু করলে কত আসে? 10 - 9.9 ডিভাইডেড বাই 10 × 100, তাহলে আসে হচ্ছে 1, তাহলে 1%, 1%। এই 1%টা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। তারপর আবার গড় ত্রুটি বা গড় বিচ্যুতি, এইটা কি? গড় ত্রুটি বা গড় বিচ্যুতি হচ্ছে যে মানে অরিজিনাল যে মান বা প্রকৃত যেই মান, সেই প্রকৃত মান থেকে তোমার হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা যে মানগুলা, সেগুলা কত কত দূরে বা পার্থক্য কত। বা প্রকৃত মান মনে করো তুমি জানো না, তুমি কি করছো? একটা জিনিস মাপার জন্য অনেকগুলা মান নিছো, তাহলে অনেকগুলা মান নিয়ে সেগুলোর একটা গড় করছো, সেই গড় থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মান কত দূরে, সেটাও হচ্ছে তুমি এখানে বসাতে পারবা, Δx1 Δx2 এইটা। তাহলে এইভাবে গড় ত্রুটি বা গড় বিচ্যুতি পাওয়া যায়।
এখন গড় পরম ত্রুটি তাহলে কোনটা? গড় ত্রুটির মতোই চিন্তা করো, কিন্তু ত্রুটি তো মানে পজিটিভ নেগেটিভ দুই রকমই হইতে পারে। মনে করো তোমার ভ্যালুটা হচ্ছে 5, তুমি একটা মেজারমেন্ট পাইলে 5.1, তাহলে কি ওটা বড়? তাহলে ওই বড়টার থেকে তোমার এই 5 বিয়োগ করলে 0.1 আসবে। কিন্তু আরেকটা মেজারমেন্ট পেলে তুমি 4.9, তাহলে 4.9 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কি পাবা? -0.1 পাবা। তাহলে এরকম প্লাস মাইনাস তো অনেক রকমই হইতে পারে, সেই প্লাস মাইনাস গুলোকে এখানে এইভাবেই বসবে। কিন্তু এইখানে যখন বসবে তখন সবগুলোরে পরম মান দিয়ে নিবা, তাহলে বলে গড় পরম ত্রুটি। এইবার গড় পরম ত্রুটির প্রত্যেকটা টার্মকে তুমি যদি স্কয়ার করে যোগ করে রুট করো, তাইলে হচ্ছে তুমি পেয়ে যাবা প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা। সো একটা এক্সাম্পলের থ্রুতে গেলে অনেক সুবিধা হয়। যেমন প্রথমে বলছে তড়িৎ প্রবাহের গাণিতিক গড়। তাহলে আমাদের এখানে কয়টা ছিল? I1 থেকে I7 পর্যন্ত 7টা মান। তাহলে তড়িৎ প্রবাহের গাণিতিক গড় কত? এই 7টা মান যোগ করে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ দিব। তাহলে হচ্ছে 5.6, 5.8, 5.2, 5.3, 5.5, 5.1 আর হচ্ছে 5.6। তাহলে এই সবগুলো ভ্যালুকে যোগ করে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব যে তড়িৎ প্রবাহের গাণিতিক গড়। তাহলে আমরা এটাকে একটু ছোট করে নেই, এই পাশেই তাহলে লিখে ফেলতে পারবো। দেখি এই ভ্যালুটা কত আসে। 5.6, 5.8, 5.2, 5.3, 5.5, 5.1, 5.6 ডিভাইডেড বাই 7। তাহলে আমাদের আসতেছে 5.443, 5.443, 5.443। একটা লাস্ট চেক দেই। 5.6 ঠিক আছে, 5.8 ঠিক আছে, 5.2, 5.3, তারপরে 5.5, দেন 5.1, লাস্টে 5.6। তাহলে হচ্ছে 7 দিয়ে ভাগ করলাম, 5.443, 5.443 এইটা। এরপরে বলছে গড় মান হতে ত্রুটি বা বিচ্যুতি গুলা বলতে। তাহলে গড় মান হতে আমরা হচ্ছে এখন ত্রুটি বা বিচ্যুতি গুলা বের করব। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা হচ্ছে যেই মানগুলা পাইছি সেখান থেকে গড় মানটাকে বিয়োগ করব। তাহলে হচ্ছে 5.6 সেখান থেকে এই যে Δx1, 5.6 থেকে বিয়োগ করব 5.443, Δx2, Δx3, Δx4, Δx5, 6, 7। এটা অবশ্য কপি করা যায়। ভ্যালুগুলা লিখি: 5.6, 5.8, 5.2, 5.3, 5.5, 5.1, 5.6। তাহলে প্রত্যেকটা ভ্যালু কত কত আসে আমরা দেখি। আমাদের 5.6 থেকে বিয়োগ করলে আসে 0.157। তারপর হচ্ছে 5.8 থেকে বিয়োগ করলে আসে 0.357।
তারপরে আমাদের 5.2 থেকে বিয়োগ করলে আসে -0.243। তারপর হচ্ছে 5.3 -0.143। তারপর হচ্ছে 5.5 0.057। তারপরে কত? 5.1 -0.343। লাস্টে হচ্ছে 5.6 0.157। ও 5.6 তো আগেও ছিল, শুরুতে 5.6, শেষে 5.6। এইটা। এরপর বলছে গড় পরম ত্রুটি বা গড় পরম বিচ্যুতি। এইটা গড় পরম ত্রুটি বা গড় পরম বিচ্যুতি। তারপর হচ্ছে প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি। তাহলে পরম বললেই আমার কি করতে হবে? অ্যাবসলিউট ভ্যালু করতে হবে। তাহলে সবগুলার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। তাহলে ওই যে মাইনাস যেগুলো আছে সেগুলোর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে হচ্ছে 0.157, তারপর হচ্ছে 0.357, 0.243, 0.143, 0.057, 0.343, 0.157। এটাকে 7 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে দেখি। 0.157, তারপর হচ্ছে 0.357, 0.243, তারপর হচ্ছে 143, 0.057, 343, লাস্টে 0.157। 7 দিয়ে ভাগ করলে আসছে 0.208। 0.208 এইটা 0.208। তাহলে প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি কত? এটা পরের পেজে করি আমরা। প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি। প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতির জন্য আমার আসলে কি লাগবে? এটা তো আর আমার দরকার নাই। এইটাও আমার দরকার নাই। আমার যেটা লাগবে সেটা হচ্ছে, এই যে আমি যদি ডি করতে চাই, তাহলে এই প্রত্যেকটাকে এখন স্কোয়ার করব। প্রত্যেকটাকে স্কোয়ার করব। স্কোয়ার করে পুরোটার উপরে আমি রুট দিয়ে দিব। ব্যাস। তাহলে আমি সবগুলোকে স্কোয়ার করে নিচ্ছি। .232 এইটা আসে। এই হচ্ছে ব্যাপার। ওকে। তাহলে এই পর্যন্ত এসে আমরা ছোট্ট একটা ব্রেক দেই। আমাদের হচ্ছে 4টা পর্যন্ত ব্রেক দেই। তাহলে ব্রেক টিল 4।
যেমন এখানে একটা প্রশ্ন আছে, একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10, প্রকৃত মান 10.4, তাহলে পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে তোমার এই যে প্রকৃত মান আসছে কত, 10.4, তুমি এটাই লিখবা 10.4, 10.4, প্রকৃত কত 10, তাকে ভাগ দিবা কোনটা দিয়ে, প্রকৃতটা দিয়ে, দিয়ে যেহেতু শতকরা বলছে তাহলে 100 দিয়ে গুণ করবা, তারপরে পার্সেন্ট লিখবা। দেখো তো কত আসে। 4% আসে। তো এই যে 4%, এটা হচ্ছে তোমার অ্যান্সার। মাথায় রাখতে হবে এগুলো সব বাংলায় লিখছে। তারপরে এক্স একটা ভৌত রাশি, ওয়াই জেড দুইটা রাশির সাথে নিম্নোক্ত ভাবে সম্পর্কিত। ওই যে এক্স ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার এম, জেড টু দি পাওয়ার এন, এই সমীকরণ দ্বারা যুক্ত। তো ওয়াই আর জেড এই দুইটা আলাদাভাবে পরিমাপ করে না তুমি হিসাব করে এক্স বের করতে পারবা। তো ওয়াই আর জেড পরিমাপ করার সময় যদি ডেল্টা ওয়াই কিংবা ডেল্টা জেড ত্রুটি হয়, তাহলে এক্স এর সর্বোচ্চ ভুলের মান কত হবে? যেই ডেল্টা এক্স, সেটা এদের সাথে কিভাবে রিলেটেড? তাহলে এক্স এর যে আনুপাতিক ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স, এটা হয়ে যাবে ওয়াই এর ত্রুটির সাথে জেড এর ত্রুটি যোগ করলে। ওয়াই এর ত্রুটি কোনটা? ডেল্টা ওয়াই বাই ওয়াই, তার সামনে একটা এম আসছে। এই এমটা কোত্থেকে আসছে? এই যে ওয়াই এর পাওয়ার। আবার এখানে জেড এর সামনে একটা এন আসছে, এটা কোত্থেকে আসছে? ওই যে জেড এর পাওয়ার, এখান থেকে। তাহলে পাওয়ার গুলা সামনে চলে আসে, আর ত্রুটিগুলো আমরা সব সময় যোগ করি। এখন তুমি বলতে পারো যে আচ্ছা পাওয়ার যদি -2 থাকে তাইলে আমরা কি করব? না, তাইলেও আমরা সামনে পাওয়ারটা এনে পরম মানই লিখবো। এই যে দেখো পরম মান লেখা আছে। তাহলে এম বা এন এগুলার ভ্যালু +2, +3, -2, -3 এগুলো যদি হয়, তাও আমরা পরম মানটাই নিব। বুঝতে পারছো না? তাহলে এটা হচ্ছে নিয়ম। তাহলে এখন আমরা হচ্ছে এই নিয়মগুলা কাজে লাগায় কয়েকটা প্রবলেম করব। তার আগে এই জিনিসটা একটু দেখে নিই। পরিমাপের লম্বন ত্রুটি কাকে বলে? দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তু লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তনকে লম্বন ত্রুটি বলে। এটা তো অলরেডি আমরা দেখছি, ছবি এঁকেও দেখছি যে দৃষ্টির দিক পরিবর্তনের সাথে এটা রিলেটেড। যেমন আমরা হচ্ছে এই এই দাগটা থেকে এই দাগটার দূরত্ব মাপবো, এখানে স্কেল বসাইছি, স্কেলে দাগ কাটা আছে। তো আমরা ডিরেক্টলি উপর থেকে তাকাইলে আমার দৃষ্টির দিক কোন দিকে? এদিকে। তাহলে আমরা এই বরাবর দেখে বুঝতে পারবো কোন দাগে আছে। কিন্তু আমি যদি এদিক থেকে তাকাই তাহলে আমার দৃষ্টির দিক কোন দিকে? এদিকে। তাহলে এইখানে চলে যাবে, তাহলে তো ঠিক মতো মাপ নিতে পারবো না। এটাই বোঝানো হয়েছে। পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কি না? অ্যান্সার হচ্ছে না। কেন? তাহলে নাম্বার ওয়ান হচ্ছে স্ক্রু থাকতে হবে, স্ক্রু থাকতে হবে। নাম্বার টু হচ্ছে স্ক্রু পুরনো, পুরনো বা ক্ষয়প্রাপ্ত হতে হবে। তাইলে হচ্ছে পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ এরর থাকবে। স্ক্রুই যদি না থাকে তাহলে তো পিছট ত্রুটির প্রশ্নই ওঠে না। স্ক্রু আছে কিন্তু ঝকঝকে নতুন, কোনো ক্ষয় হয় নাই, তাইলেও পিছট ত্রুটি থাকবে না। তাহলে এই দুটো যদি হয় তাইলে পিছট ত্রুটি থাকবে, আদারওয়াইজ পিছট ত্রুটি থাকবে না। ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি জিনিস? ভার্নিয়ার স্কেল হচ্ছে, একটু পরে ছবি আছে যদিও, মূল স্কেল। মূল স্কেল মনে করো সেন্টিমিটারে দাগ কাটা, তাহলে 1 মিলিমিটার, 2, 3, 4, 5 মিলিমিটার, 6, 7, 8, 9, এই 1 সেন্টিমিটার, এরকম করে আরো দাগ কাটা আছে। তো সেন্টিমিটারের ক্ষুদ্রতম যে ভাগ এখানে 10 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে মিলিমিটার। তো মিলিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে এই স্কেল দিয়ে আর আমরা মাপতে পারতেছি না। তাহলে মিলিমিটারের চেয়েও সূক্ষ্মভাবে মাপার জন্য এটার গায়ে আরেকটা স্কেল থাকে, যে স্কেলটা হচ্ছে মুভ করতে পারে। যে স্কেলের শূন্য দাগ এটার শূন্য দাগের সাথে মিলানো, কিন্তু এটার 9 নাম্বার দাগের সাথে এটার 10 থাকে। তাহলে বাকিগুলো একটু চাপা চাপা, এই যে এরকম, এই যে এরকম চাপা চাপা থাকে। তাহলে এটা 9 নাম্বার দাগের সাথে এটার 10 নাম্বার দাগ এসে মিলে যায়। তাহলে এই মূল স্কেলের 9টা দাগের সমান হচ্ছে ওই ক্ষুদ্র, মানে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ, এইরকম। তো ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। যেমন আমাদের এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে এই যে এইটা,
মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের যে মোট ভাগ সংখ্যা এটা কয়টা? 10টা। তাহলে 10 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক যত, এর চেয়ে ছোট মান এর সাহায্যে সূক্ষ্মভাবে মাপা যাবে না। তাহলে আমাদের এই ভার্নিয়ার স্কেল দিয়ে 0.1 মিলিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে আর মাপা যাবে না। এটাই ভার্নিয়ার ধ্রুবকের মিনিং। যেমন এই যে এখানে ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে অনেকগুলো ছবি দিয়ে দেখানো হয়েছে। এটা তুমি নিজে দেখে নিবা জিনিসটা কেমন। আমি যদি এই কোণার ছবিটাই একটু তাকাই, কোণার ছবিটা দেখো, একটা লাইনের দৈর্ঘ্য আমি মাপতে চাই, এটা আমার মূল স্কেল। তাহলে মূল স্কেলে শূন্য দাগের পরে 1 2 3 4 5 6 7 8, 8 মিলিমিটার পর্যন্ত এই লাইনটা গেছে। তারপরে আরেকটু সামনে গেছে, কিন্তু কতটুকু সামনে গেছে এটা আমি আর এটা দেখে বুঝতে পারতেছি না। এখন আমি আমার ভার্নিয়ার স্কেলটাকে এখানে বসাইলাম। ভার্নিয়ার স্কেলটাকে বসায় বসে আমি আস্তে আস্তে এদিক যদি নিতে থাকি, তাইলে কি হবে? ভার্নিয়ার স্কেলটাকে আমার শূন্য দাগের সাথে মিলায়া বসাইলে একদম শূন্য শূন্যর সাথে মিলবে। যেমন এই যে এইখানে, এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, এটা একদম শূন্য শূন্যর সাথে মিলানো। আর এদিকে 9 নাম্বার দাগের সাথে 10 মিলানো। তাহলে 0 মিলিমিটার। এটা যদি 3 ঘর আমি, মানে এটা যদি একটু সামনে সরাই, সামনে সরাইলে এটা 0.3 মিলিমিটার সরাইলে দেখা যাবে এই ভার্নিয়ার স্কেলের 1 2 3, এই যে 3 নাম্বার দাগের সাথে এটা পুরোপুরি মিলে যাবে। এটা যদি আমি হচ্ছে 0.7 মিলিমিটার সরাই, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে এটা দিয়ে আসলে কি বুঝাইলাম? বুঝাইলাম হচ্ছে যে ভার্নিয়ার স্কেলটা যেই পজিশনে আছে, ওই পজিশনে থাকাকালীন মূল স্কেলের কোনো একটা দাগের সাথে ভার্নিয়ারের যত নাম্বার দাগ মিলে যায়, ওইখান থেকে হচ্ছে ভার্নিয়ারের পাঠ বের করতে হয়। তাহলে যেমন আমরা এইটা মাপতে গিয়ে কি হয়েছে দেখো, এটা মাপতে গিয়ে এই যে লাঠিটার দৈর্ঘ্য মাপতে গিয়ে লাঠিটার পরে আমরা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা যে ধরছি, এখানে আমাদের এই 0.8 মিলিমিটার বা যত মিলিমিটার যেটা হোক, যেমন এখানে হচ্ছে একের পর হচ্ছে 2, তার মানে হচ্ছে 12 মিলিমিটার পর্যন্ত অলরেডি ছিল। তারপরে আমাদের ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মিলছে দেখি, 1 2 3, এই যে 3 নাম্বার দাগটা এসে মিলছে। তাহলে 3 নাম্বার দাগটা এসে মিলে গেছে, 3কে গুণ করতে হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে, তাহলে কত হবে? 0.3। তাহলে মূল স্কেলের যে মান পাইলাম আর ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা ভার্নিয়ার ধ্রুবক, তার সাথে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিলে যায় তাকে গুণ করে যেটা পাইলাম, এই দুটো যোগ করে দিব। তাহলে হচ্ছে 12.3 মিলিমিটার। এটাই হচ্ছে লাঠির দৈর্ঘ্য। এইভাবে মাপতে হয়। তো এই ছবিটাতে অত স্পষ্ট বোঝা না গেলেও আমরা হচ্ছে এখানে ওই ফর্মুলার মধ্যে একটু পরে লিখে দিব, দেখো। তাহলে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে এই যে এখানে যে ছবিটা আঁকছি এটাই ভার্নিয়ার স্কেল। সেই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক এটা অলরেডি আমাদের লেখা আছে। তাহলে ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা যখন কোনো একটা মান নিব, পরিমাপ করব, কেমনে নিব? তাহলে ভার্নিয়ার স্কেলে মানে দৈর্ঘ্যটা মাপতে হয় হচ্ছে এইভাবে, যে আমরা প্রথমে মূল স্কেলের পাঠ নিব। মূল স্কেল পাঠ, তার সাথে আমরা যোগ করব হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার পাঠ ইন্টু ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক। তাইলেই হয়ে যাইতো, তাইলেই হয়ে যাইতো। কিন্তু এখানে একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ভার্নিয়ারে শূন্য ত্রুটি থাকতে পারে। শূন্য ত্রুটিটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি পজিটিভ ত্রুটি হয় আমি বিয়োগ করে দিব, আর যদি নেগেটিভ ত্রুটি হয় তাহলে যোগ করে দিব। ওই ত্রুটি হচ্ছে এরর ই। ব্যাস, তাইলেই আমি টোটাল পাঠ পেয়ে যাব। তাইলে আমি টোটাল পাঠ পেয়ে যাব। তো এখানে শূন্য ত্রুটির ব্যাপারটা এই জায়গায় আছে কিনা একটু দেখা নেই, দাঁড়াও। এখানে স্লাইড ক্যালিপার্স আছে। স্লাইড ক্যালিপার্সের ওই সূত্র আসলে ভার্নিয়ারের সূত্রটাই, এক্স্যাক্টলি সেম সূত্রটাই। তো আমরা হচ্ছে এই এরর যেটা বললাম, প্লাস মাইনাস এরর, তো এই প্লাস মাইনাস এরর যাই থাকুক না কেন এটাকে আমার বিয়োগ করতে হয়, এররটাকে অলওয়েজ আমার বিয়োগই করতে হয়। তো আমি এটাকে একটু এইভাবে লিখি, মানে ইরোর আমি বিয়োগ করব ঠিক আছে, বাট ইরোরের মান নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। তাহলে বিয়োগ করলাম, ইরোরের মানটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ হইতে পারে। ইরোর বা ভুল তো বাদ দিতে হয়। তাহলে আমরা এখানে হচ্ছে স্লাইড ক্যালিপার্সটা একটু দেখে আসি, তারপরে শূন্য ত্রুটিতে যাব না। স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স আসলে কিচ্ছু না, ওই ভার্নিয়ার স্কেলই হুবহু সেম, খালি চোয়াল লাগানো আছে। তাহলে বস্তুটা চোয়ালের মাঝখানে আমরা দিব। তাহলে আসো তো এটা মাইপা দেখি। আমাদের এখানে
1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তিনের পরে আরো এক ঘর গেছে, তারপরে হচ্ছে ভার্নিয়ারের শূন্য দাগ। তাহলে 3.1 সেন্টিমিটার অলরেডি আমরা মূল স্কেলের পাঠ মেপে ফেলছি, মূল স্কেলের পাঠ মেপে ফেলছি। তার সাথে এই শূন্য দাগের পরে কত নাম্বার দাগ এই কোন একটার সাথে মিলে দেখি তো। 1 2 3, এই যে 3 নাম্বারটা ওর সাথে সুন্দরভাবে মিলছে। 1 2 3, এই যে 3 নাম্বারটা সুন্দরভাবে মিলছে। তাহলে 3 নাম্বারটা যদি সুন্দরভাবে মিলে, তাহলে 3 ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ ছিল 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে? 10 দিয়ে ভাগ করলে 0.1 মিলিমিটার। তাহলে 0.1, তাহলে 3 × 0.1 মিলিমিটার। তাহলে এইটাই তোমার হচ্ছে টোটাল দৈর্ঘ্য। তাইলে 3.1 সেন্টিমিটার এটাকে আমরা লিখতে পারি 31 মিলিমিটার, তার সাথে 0.3 মিলিমিটার। তাহলে আমাদের কত আসলো? তাহলে আমাদের আসলো হচ্ছে টোটাল 31.3 মিলিমিটার। তাহলে এইভাবে দৈর্ঘ্য মাপা যায়। তো এখানে শূন্য ত্রুটি আছে কিনা বলে নাই, না থাকলে আমরা এইভাবে করে দিব। তো এই যে স্লাইড ক্যালিপার্সের সূত্রটা এখানে হচ্ছে লেখা আছে, যে স্লাইড ক্যালিপার্সের এই যে সূত্রটা এখানে লেখা আছে। এটাই হচ্ছে আমাদের মূল স্কেলের পাঠ। এই যে মূল স্কেলের পাঠ দ্বারা ভার্নিয়ার ক্যালিপার্সের পরিমাপ, যে মূল স্কেলের পাঠ V × VC। তাহলে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক, এই যে দুটো গুণ করা হয়েছে। মূল স্কেলের পাঠ তাহলে যেটা এম, এটা হচ্ছে এম, মূল স্কেলের পাঠ। ভার্নিয়ার সমপাতন আর ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে ওই যে ভার্নিয়ারের যত নাম্বার দাগের সাথে হচ্ছে মিলতেছে, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার পাঠ না লিখে সমপাতন লিখি, তাহলে বইয়ের সাথে আরো মিল হবে। ভার্নিয়ার সমপাতন। ওকে। আর শূন্য ত্রুটি, তো ওইটুক তো আমরা বুঝেই ফেলছি। এবার শূন্য ত্রুটিটা এখানে ভালো করে বুঝাই। একটু দেখো, শূন্য ত্রুটিটা আমরা একটু ভালো করে বুঝি। এই যে মূল স্কেল আর হচ্ছে এটা কি ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের এটা শূন্য দাগ, এই যে মূল স্কেলের শূন্য, এটা কি ভার্নিয়ার স্কেলের শূন্য, দুইটা একই জায়গায় আছে। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10। এই নয়টার সমান হচ্ছে এখানে 10টা। তাহলে হচ্ছে 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে একটু পিছনে 2 3 4 5 6 7 8 9 10, এই যে। তো এটার হচ্ছে এটা 10 নম্বর দাগ, 1 2 3 4 5, এই যে। তো এইখানে ভার্নিয়ার স্কেলের যে শূন্য আর আমাদের এই যে ভার্নিয়ার স্কেলের যে শূন্য, মূল স্কেলের যে শূন্য একসাথে আছে। তাহলে আমাদের ইররের ভ্যালু হচ্ছে 0, ইরর হচ্ছে নাই। কিন্তু পাশের ছবিটাতে আমরা একটু দেখি, এই পাশের ছবিতে এটাকে আমরা একটু সরায়ে রাখবো। পাশের ছবিতে এটাকে আমরা একটু সরায়ে রাখবো। এই যে পুরাটাকে একটু সরাই দিলাম। এই যে এখানে একটু সরায় রাখছি। তাহলে সরায় রাখার ফলে কি হয়েছে একটু দেখো তো। এই যে আমাদের মূল স্কেলের শূন্য এখান থেকে একটু ডানে আছে না, এইটা শূন্য থেকে ডানে। ডানে মানে কি অলরেডি এখানে একটা রিডিং উইঠা আছে। কারণ যত ডানে যাবে মানে কি আমি একটা মান মাপতেছিলাম, তাহলে যত ডানে যাবে তত দৈর্ঘ্য বাড়তেছে। তাহলে অলরেডি একটা মান উইঠা আছে, তাহলে পজিটিভ ইরর। তাহলে এই পজিটিভ ইরর, এই যে আগে একটা প্লাস দিয়ে নিলাম। আর এবার দেখি ভার্নিয়ারে কত নাম্বার দাগ মিলে, 1 2 3 4 5 6। এই যে এই 6 নাম্বার দাগটা পুরোপুরি মিলে গেছে দেখো। 6 নাম্বার দাগটা পুরোপুরি মিলে গেছে, আমি অন্য কালার দিয়ে মার্ক করে দেই। এই যে 6 নাম্বার দাগটা একদম হুবহু পুরোপুরি মিলে গেছে। তাহলে এটার ত্রুটি হচ্ছে এই 6 নাম্বার দাগ যেহেতু মিলছে, ভার্নিয়ার সমপাতন 6, তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার দিয়ে গুণ করলাম। তাহলে কত পাইলাম? +0.6 মিলিমিটার। এই যে ত্রুটি যে, এই যে ত্রুটি এখানে যে +0.6 মিলিমিটার, এই কথাটার মিনিং হইল আমরা যাই কিছু এটা দিয়ে এখন মাপবো ওইটার মান
+0.6 মিলিমিটার বেশি আসবে। প্লাস মানেই বেশি, তাহলে 0.6 মিলিমিটার বেশি আসবে মান। এখন ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ সবসময় যে মূল স্কেলের শূন্য দাগের ডানে থাকবে এমনটাও তো না। আমরা স্লাইড ক্যালিপার্স বানাইতে গিয়ে এমন সিচুয়েশনও তো হইতে পারে যে যেখানে আমার এইটা এদিকে থাকবে, একটু এদিকে থাকবে সামান্য। এই যে সামান্য মনে করো এদিকে এটা, এই যে এটা একটু এদিকে বাম দিকে আছে, তাইলে তুমি কি করবা? একটু যদি বামে থাকে দেন তুমি কি করবা? এই যে এখানে আছে, এরকম হইলে তুমি কি করবা? আমি একটু এগুলো মুছে ঠিক করে নিই। তাহলে এখানে এটা হচ্ছে ডানে থাকার বদলে এটা বামে আছে, তাহলে এটা বামে আছে না এদিকে আছে? তাহলে হচ্ছে বামে থাকলে কি হবে, সে মান কম দিবে। তাহলে যেই এরর, সেই এররটা হচ্ছে নেগেটিভ, এই যে মাইনাস দিতে হবে। কিন্তু নেগেটিভ ইররের আবার একটা কাহিনী আছে। নেগেটিভ ইররের ক্ষেত্রে তুমি দেখবা যে এটা শূন্য দাগ থেকে কি অল্প একটু এদিকে আছে, তাই না? সামান্য একটু এদিকে আছে। তাহলে এদিক থেকে দেখতে হবে, উল্টা দিক থেকে আমাকে দেখতে হবে। 1 2 3 4, এই 4 নাম্বার দাগটা পুরোপুরি মিলছে। এই যে এই 4 নাম্বার দাগটা পুরোপুরি মিলছে, যে 1 2 3 4, এই যে এই 4 নাম্বার দাগটা পুরোপুরি এখানে মিলে গেছে। তাহলে এদিক থেকে গুনতে হবে, এই যে এদিক থেকে গুনতে হবে। আর এখানে আমরা কোন দিক থেকে গুনি? নর্মালি সামনে থেকে গুনি, নর্মাল কন্ডিশন যেটা। আর এটা তো হচ্ছে নেগেটিভ এরর, এদিকে চলে আসছে। তাহলে 1 2 3 4, 4 নাম্বার দাগটা মিলছে। তাহলে মাইনাস, এরপরে দিব আমি 4, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1। তাহলে এখানে এরর হচ্ছে -0.4 মিলিমিটার, -0.4 মিলিমিটার। তাহলে এখন ধরো কথার কথা, এক্সাম্পল হিসেবে আমার হচ্ছে এইখানে কি ছিল, মনে করো এটার ত্রুটি হচ্ছে 3 ক্ষেত্রে 3 রকম। এইখানে আমার মূল স্কেলের পাঠ কত ছিল? 3.1। ভার্নিয়ার সমপাতন কত ছিল? ভার্নিয়ার সমপাতন ছিল 1 2 3, ভার্নিয়ার সমপাতন হচ্ছে এখানে 3। তাহলে মূল স্কেলের পাঠ এম, যেটা হচ্ছে 3.1 সেন্টিমিটার বা 31 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 3, আর এররের ভ্যালু এগুলা। তাহলে 3 ক্ষেত্রে আমরা 3 রকম মান পাবো না, যদি এরর এটা এটা বা এটা হয়। তাহলে আমরা একটু দেখি এরর গুলা এত হইলে কি কি হবে। তাহলে এখানে লেংথ হবে 31 মিলিমিটার প্লাস 0.3 মিলিমিটার, মানে হচ্ছে ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট মাইনাস 0 এরর। এটা হচ্ছে এই ক্ষেত্রে দৈর্ঘ্য। এই ক্ষেত্রে কি হবে? 31 মিলিমিটার প্লাস 3 × 0.1 মিলিমিটার মাইনাস এরর। এরর কত? +6, +0.6। তাহলে +0.6 মিলিমিটার। এই মাইনাস তো সূত্রের মাইনাস, আর এখানে ভিতরে প্লাস বসাইছি, তাহলে একটু বাদ দিতে হবে। তারপরে এখানে কি আসছে? এখানে হচ্ছে L = 31 মিলিমিটার প্লাস 3 × ভার্নিয়ার কনস্ট্যান্ট, বিয়োগ করলাম। এবার এররটা কত? এররটা হচ্ছে নেগেটিভ, তাহলে যেখানে আরেকটা মাইনাস দিলাম, -0.4 মিলিমিটার। তাহলে এটাতে 0.4 কম আসতেছিল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সেটা অ্যাড হয়ে যাবে, তাহলে ঠিকঠাক ভ্যালু আসবে। তাহলে এই একটা পাতা দেখলেই তুমি আসলে ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স কিংবা ভার্নিয়ার স্কেল দুইটার জন্যই একেবারে মান নেওয়া থেকে শুরু করে এরর পর্যন্ত সবটুকু জেনে যাচ্ছ। একটা ছবির মধ্যে সব সুন্দর করে দেওয়া আছে। ওকে। যেমন বলছে একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তাহলে এই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা এটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ দিলাম। তাহলে 10 ঘর হচ্ছে 9 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। তো এখানে 0.1 মিলিমিটার কি আছে? নাই তো। তাহলে এখানে আবার সেন্টিমিটারে আছে। তাহলে 0.1 মিলিমিটারকে সেন্টিমিটারে নিলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। হ্যাঁ এইটা তো আছে, তাহলে এইটাই আমার অ্যান্সার।
বুঝতে পারছো? এখানে আরেকটা কথা অবশ্য বইলা রাখা ভালো, সেটা হচ্ছে মূল স্কেলের 9 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। মূল স্কেলের 9 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘরে মূল স্কেলের 10 ঘর থেকে কতটুকু কম? ওই যে 1 মিলিমিটার কম। সেই 1 মিলিমিটারকে আমরা এই 10 দিয়ে ভাগ দিছি। সেই 1 মিলিমিটারকে আমরা এই 10 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, যদি এমন হইতো মূল স্কেলের 20 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 19 ঘর, মূল স্কেলের 20 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 19 ঘর, তাহলে মূল স্কেলের, সরি উল্টা বলছি, মূল স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 20 ঘর থেকে কতটুকু কম? 1 মিলিমিটার কম। তাহলে সেই 1 মিলিমিটারকে তখন হচ্ছে 20 দিয়ে ভাগ দিলে ভার্নিয়ার কনস্ট্যান্ট পাওয়া যেত, তাহলে সেক্ষেত্রে 0.05 মিলিমিটার আসতো। কিন্তু যদি এমন একটা ভার্নিয়ার ক্যালিপার্স কেউ বানায় যেটাতে ভেজাল, কেমন ভেজাল দেখো, সে ভার্নিয়ার স্কেলে ঘর দিছে 9টা, ভার্নিয়ার স্কেলে ঘর দিছে 9টা, কিন্তু সেইটা, সরি ভার্নিয়ার স্কেলে ঘর 9টা না, ধরো 10টাই দিছে। ভার্নিয়ার স্কেলে ঘর দিছে 10টা, কিন্তু সেটা আমাদের মূল স্কেলের 19 মিলিমিটারের সমান বা 19 ঘরের সমান, ক্ষুদ্রতম 19 ঘরের সমান। তাইলে তো ভেজাল হয়ে গেল। সেই ক্ষেত্রেও কিন্তু চাইলে হিসাব নিকাশ করে বের করার উপায় আছে। ওটা যদিও রেয়ার, বাট তোমরা একটু চিন্তা করো তো এটা কিভাবে করবা। তোমাদের আপাতত লাগবে না, সিলেবাসেও নাই, এখানে যা করাইছি ইনাফ, বাট একটু চিন্তা করে তো ওইরকম হলে আসলে আমি কি করতাম। ঠিক আছে। ওইটার ক্লুটা দিয়ে দেই। ক্লু হচ্ছে আসলে ওই ভার্নিয়ার স্কেলের ঘরের থেকে মূল স্কেলের ঘরগুলার আসলে পার্থক্য কত, ওই পার্থক্যটা হচ্ছে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো যাই হোক, এইখানে দেখো এই প্রশ্নটা কি আসছে। শাফিন বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা কলমের দৈর্ঘ্য পরিমাপ করতে চাচ্ছিল। পরিমাপের শুরুতে স্লাইড ক্যালিপার্সের চোয়াল দুটো একত্র করে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের থেকে 2 মিলিমিটার সামনে এগিয়ে আছে। তাহলে যে 2 মিলিমিটার সামনে এগিয়ে থাকা মানে কি? পজিটিভ ত্রুটি। ভার্নিয়ার স্লাইড স্লাইড ক্যালিপার্সটি ভার্নিয়ার স্কেলের ঘর 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। ক্যালিপার্স দিয়ে কলমের দৈর্ঘ্য পরিমাপ করতেছে, এই সেই হ্যানতেন হ্যানতেন। তাহলে আগে ইরোর লিখি। 2 মিলিমিটার সামনে এগিয়ে আছে, তাইলে হচ্ছে ইরোর ইকুয়ালস +2 মিলিমিটার। 2 মিলিমিটার সামনে আগায় আছে, একদম ডিরেক্টলি বলে দিছে। এমন বলে নাই যে কিছুটা সামনে আগায় আছে, ভার্নিয়ার স্কেলের এত নাম্বার ঘর অত নাম্বার ঘরের সাথে মিলে যায়। তাহলে যত নাম্বার ঘর মিলতো সেটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করে হচ্ছে ত্রুটি বের করতাম, বাট এখানে ত্রুটিটা অলরেডি 2 মিলিমিটারে বলেই দিছে। 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। তাহলে এখন চিন্তা করো ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। প্রধান স্কেলের 9 ঘরকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.9 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত মিলিমিটার? 1 মিলিমিটার। 1 মিলিমিটার আর 0.9 মিলিমিটারের পার্থক্য কত? 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটারই হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক। সেইটাকেই অন্য কথায় এইখানে আমরা হিসাব করি এইভাবে, যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে কত আসে? 0.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস 0.1 মিলিমিটার, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ বিভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 0.1 মিলিমিটার, এটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তারপরে কি বলছে? ক্যালিপার্স দিয়ে কলমের দৈর্ঘ্য পরিমাপের সময় শূন্য দাগ মূল স্কেলের 7টি বড় দাগ অতিক্রম করার পরও আরো 6টি ক্ষুদ্র দাগ অতিক্রম করে। মূল স্কেলের বড় দাগ মানে কি? সেন্টিমিটার। ক্ষুদ্র দাগ মানে কি? মিলিমিটার। তাহলে হচ্ছে 7.6 সেন্টিমিটার অলরেডি চলে আসছে। তাহলে মূল স্কেল ইকুয়ালস 7.6 সেন্টিমিটার। 7.6 সেন্টিমিটার অলরেডি চলে আসছে। এইবার কি বলছে দেখি। ভার্নিয়ার স্কেলের 8 নং দাগের সাথে মিলে যায়। 8 নং দাগের সাথে মিলে যায়। তাহলে ভার্নিয়ার সমপাতন কত? 8। তাহলে আসলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে মূল স্কেল নিতে হবে, ভার্নিয়ার সমপাতনকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, এরর বিয়োগ করতে হবে। তাহলে মূল স্কেলের পাঠ 7.6 সেন্টিমিটার, কারণ বড় দাগ ছোট দাগ এটা মিন করছে, প্লাস
ভার্নিয়ার সমপাতন 8, ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার, মাইনাস ইরর হচ্ছে পয়েন্ট পয়েন্ট না 2 মিলিমিটার, ইরর হচ্ছে 2 মিলিমিটার। তাহলে হচ্ছে আমাদের এখানে 76 মিলিমিটার প্লাস 0.8 মিলিমিটার মাইনাস 2 মিলিমিটার, এগুলো সব মিলিমিটারে আছে। তাহলে হচ্ছে 76.8 থেকে 2 বাদ দাও, 76.8 থেকে 2 বাদ দিলে 74.8, তাহলে 74.8 মিলিমিটার। এটাই আমাদের পেন্সিলের দৈর্ঘ্য বা কলমটার দৈর্ঘ্য। তাহলে এতক্ষণ যা শিখলাম সেটাই এখানে অ্যাপ্লাই করা আছে। এই অধ্যায় থেকে সিকিউ আসতে পারে কিনা আশিক জিজ্ঞেস করছো, না আশিক খুবই রেয়ার, এটা আসার সম্ভাবনা খুবই 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 কম। কিন্তু কেউ কি হলফ করে বলতে পারবে যে আসবেই না? সেটা তো আসলে সম্ভব না। আর এটা হচ্ছে স্ফেরোমিটার। স্ফেরোমিটার এরকম একটা সার্কুলার স্কেল থাকে, এটা ঘুরে ঘুরলে স্ক্রুটা উঠানামা করে। এই পাশে স্কেল থাকে, এটা হচ্ছে স্ক্রু এর হেড, এটা ধরে ঘুরায়। এটা তিন পাশে তিনটা পা, এটা হচ্ছে মাঝের যে লেগটা যেটা উঠানামা করে। তো একটা জিনিসের বক্রতা মাপার জন্য এটা ইউজ করে। তুমি দেখো একটা জিনিস যদি পুরো ফ্ল্যাট হয় তাহলে সবগুলা পা একই সাথে ওই সারফেস টাচ করবে। সারফেস যদি কার্ভ হয় তাহলে ওই পা গুলা থেকে মাঝের পাটা একটু উঠে থাকবে। কতটুকু উঠে আছে এটা থেকে বক্রতাটা মেপে বের করা যায়। বক্রতাটা মেপে বের করা যায়, এটি হচ্ছে স্ফেরোমিটারের কাজ। তো স্ফেরোমিটার দিয়ে বক্রতলের ব্যাসার্ধ কেমনে মাপে? বক্রতলের ব্যাসার্ধ আর এর সূত্র হচ্ছে d²/6h+h/2। তাহলে এখানে ডি কি জিনিস আর এইচ কি জিনিস? স্ফেরোমিটারের যে 3 পা, ওই 3 পা দিয়ে তুমি যখন তাকে টাচ করবা, ওই 3 পা, এই 3 পায়ের যে দূরত্ব প্রত্যেকের সাথে প্রত্যেকের, এগুলাকে বলে D1, D2, D3। তাহলে এই D1, D2, D3, এই তিনটাকে গড় করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে ডি। তাহলে আগে আমরা স্ফেরোমিটার দিয়ে মাপার সময় কি করি জানো? এই স্ফেরোমিটারের ডি বের করার জন্য আগেই লেন্সের বক্রতা মাপার জন্য লেন্সের উপরে বসাই না, এই স্ফেরোমিটারের 3 পা দিয়ে আগে কাগজের উপরে ছাপ ফেলি। তাহলে কাগজের উপরে ছাপ ফেললে এই যে 3টা পয়েন্ট পাওয়া যায়, সেই পয়েন্টগুলোর দৈর্ঘ্য মেপে আমরা ডি বের করি। ডি বের করলাম। এবার পুরা জিনিসটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট কাচের ফলকের উপরে বসায় আমরা আগে ফ্ল্যাট করে নেই। তারপরে হচ্ছে স্ফেরোমিটারের যে বক্রতল, মানে লেন্সের যে বক্রতল, তার উপরে বসায় স্ক্রুটাকে উঠাইতে থাকি যতক্ষণ না সবগুলা পা একসাথে ওইটাতে টাচ করে থাকে। এইভাবে করা যায়। অথবা আগেই মাঝের পা উঠাই ফেলি অনেক উপরে, তারপরে নামাইতে 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 দেখি লেন্সে কখন টাচ করছে। এই যে লেন্সে কখন টাচ করছে, এই যে ওই দুই পাশের যে 2 পা, ওই পিছনে আরেক পা আছে, আর এই যে মাঝের পা এটা হচ্ছে এটাতে টাচ করলো মনে করো, তখন একটা রিডিং নিলাম। ওই যে পাশের যে লম্বা স্কেল আছে এখান থেকে একটা রিডিং নিলাম। তারপর এটাকে ফ্ল্যাট সারফেসে বসানো হয় কাচের উপরে। তারপরে হচ্ছে তখন এই মাঝের পাটাকে আরো নামানো হয়। নামায় পাঠ নেওয়া হয় যে এখন তেলে কই আছে, ওই পাঠ আর এই পাঠ এটার পার্থক্যই হচ্ছে এইচ। এই পাঠ আর এই পাঠের পার্থক্য হচ্ছে এইচ, মাঝের পায়ের অবনমন। তাইলে স্ফেরোমিটারের 3 পায়ের গড় দূরত্ব আর 3 পায়ের তল হতে বক্রতলের উচ্চতা বা নিম্নতা। যদি উত্তল তল হয় তাহলে আগে থেকে উঠায় রাখি, তারপরে ইয়াতে তলে টাচ করি, এই বক্রতল সরাই ফেলি, সমতলে আনার জন্য আরো নামাই, কতটুকু নামাই এটা হচ্ছে এইটা, তাহলে উচ্চতা বা নিম্নতা, নিম্নতা তখন পাওয়া যাবে। আবার যদি হচ্ছে অবতল তল হয় তাহলে হচ্ছে আগে আমরা হচ্ছে কি করি, ফ্ল্যাট করি। ফ্ল্যাট করে তারপর হচ্ছে ওই অবতলের উপরে বসাই, তারপরে স্ক্রু ঘুরে নামতে নামতে যখন টাচ করে তখন থামাই দিই। এই হচ্ছে উচ্চতা বা নিম্নতা। মাঝের পাটা যতটুকু উঠলো বা নামলো এটাই হচ্ছে এইচ। তাহলে স্ফেরোমিটারের পাশটা কেমনে দেয়? ওইখানেও তো পাশে একটা প্রধান স্কেল আছে, এই যে এইটা। তাহলে এখানে এর কোন একটা অংশ টাচ করে থাকে, তাহলে সেই প্রধান স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগের সাথে মিলে। এখানে বৃত্তাকার স্কেলে 0 থেকে 100 বা 0 থেকে 50 এরকম লেখা থাকে। তাহলে সেই বৃত্তাকার স্কেলের পাঠ ইন্টু লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন জিনিসটা কি? লঘিষ্ঠ গণন হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচ কি? পিচ হচ্ছে এই স্ফেরোমিটারের এই বৃত্তাকার স্কেলটাকে পুরো একবার ঘুরাইলে এটা 1 সেন্টিমিটার, সরি 1 মিলিমিটার উঠে বা 1 মিলিমিটার নামে। অথবা পুরোটা একবার ঘুরাইলে এটা 0.5 মিলিমিটার উঠে বা 0.5 মিলিমিটার নামে। ওই 0.5 মিলিমিটার হচ্ছে ওর পিচ। পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মনে করো 50টা ভাগ আছে বা 100টা ভাগ আছে, তাহলে সেই 50 বা 100 দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়। এটা হচ্ছে নিয়ম। এখন স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে কি বুঝায়? 0.01 মিলিমিটার বলতে কি বুঝায়? এটার একটা মিনিং হচ্ছে স্ফেরোমিটারের সাহায্যে
0.01 মিলিমিটারের কম বা মানে 0.01 মিলিমিটারের চেয়ে কম কোনো উন্নতি বা অবনতি, ওই যে এইচ এর ভ্যালু যেটা, এটা মাপা সম্ভব না। এটা হচ্ছে একটা মিনিং। আর আরেকটা মিনিং হচ্ছে এই যে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা বলবো ওই স্ফেরোমিটারের পিচ কে, পিচ মানে হচ্ছে কি, পুরো স্কেলটাকে একবার ঘুরাইলে স্ক্রু যতটুকু উঠে বা নামে, ওই স্ফেরোমিটারের পিচ কে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে 0.01 মিলিমিটার আসে। তাহলে পিচ যত মিলিমিটার, তাকে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে এই 0.01 মিলিমিটার আসে। তার মানে এখানে কিন্তু অনেক পসিবিলিটি হইতে পারে। যদি পিচ 1 মিলিমিটার হয়, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হয়, তাইলেও এই মানটা আসবে। আবার পিচ যদি 0.5 মিলিমিটার হয়, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি 50 হয়, তাইলেও কিন্তু এই মানটাই আসবে। তাহলে বুঝছো না? তাহলে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত আসবে। সাধারণত স্ফেরোমিটারের সাহায্যে পাতের পুরুত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও নির্ণয়ের প্রয়োজন হয় না কেন? এটার অ্যান্সার দিবা যে স্ফেরোমিটারের স্ক্রু একই দিকে ঘুরে। স্ফেরোমিটারের স্ক্রু একই দিকে ঘুরিয়ে, স্ফেরোমিটার স্ক্রু একই দিকে ঘুরিয়ে মান নেয়া হয় বলে, এই জন্য আর আমাদের এই ঝামেলা করতে হয় না। এইবার আসতেছে স্ক্রু গজ। স্ক্রু গজেও হুবহু একই রকম। আগে মূল স্কেলের পাঠ নিতে হয়, তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলে দেখতে হয় কত নাম্বার দাগের সাথে মিলে, তাকে হচ্ছে লঘিষ্ঠ গণন দিয়ে গুণ করতে হয়। লঘিষ্ঠ গণন কি? একই রকম, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে পিচ কোনটা? এই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাইলে ও যতটুকু সামনে বা পিছনে যায়, এটা হচ্ছে পিচ। পিচকে আমরা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট পেয়ে যাই। আর স্ক্রু গজ হচ্ছে এই দুই চোয়ালের মাঝে কোনো একটা কিছুকে রেখে এটাকে টাইট দেওয়া হয়, তাহলে গায়ে গায়ে লেগে যায়, তাহলে তার হচ্ছে পুরুত্ব মাপা যায়। নর্মালি তারের ব্যাস বা একদম চিকন কিছু, এগুলার ব্যাস মাপতে গিয়ে স্ক্রু গজটা ইউজ করা হয়। তাহলে ওই যে পিচ, সম্পূর্ণ বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সামনে বা পিছনে যায়, সেটাই পিচ। লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, ওই পিচকে আমরা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলেই লঘিষ্ঠ গণন পেয়ে যাই। একটা স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01, এটা দ্বারা ন্যূনতম কত বেধ মাপা যাবে? নর্মালি লঘিষ্ঠ ধ্রুবক যত, ন্যূনতম ততটুকুই মাপা যায়, এর নিচে আর মাপা যায় না। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কত? 0.01 মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটারটাই হচ্ছে ন্যূনতম কত বেধ মাপা যাবে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ন্যূনতম কত ব্যাসার্ধ মাপা যাবে, তো এটা দিয়ে তো এই আমাদের স্ক্রুগজ দিয়ে তো বেধ মাপে, ব্যাসার্ধ মাপে না, একবার এই বেধ বা ব্যাস মাপে, বেধ বা ব্যাস। তাহলে যদি বলে ব্যাসার্ধ, তাহলে ন্যূনতম বেধ বা ব্যাস যেটা আসবে তার অর্ধেক করে দিবা। তাহলে এটা দিয়ে ন্যূনতম ব্যাসার্ধ মাপা যাইতে হচ্ছে 0.005 মিলিমিটার। একটা তারের ব্যাস স্ক্রু গজের দ্বারা পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পাঠ 1 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের পাঠ 48 পাওয়া গেল। পিচ হচ্ছে 1 মিলিমিটার আর চক্রাকার স্কেলে ভাগ সংখ্যা 100। তাহলে ব্যাস নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লঘিষ্ঠ গণন আগে বের করি। লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন হচ্ছে 1 মিলিমিটার মানে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে 0.01 মিলিমিটার। তো রৈখিক স্কেলের পাঠ বলছে 1 মিলিমিটার অলরেডি। তাহলে ব্যাস যেটা পাওয়া গেল সেটা হচ্ছে রৈখিক স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের কত পাওয়া গেছে? 48। তাকে গুণ করব কত দিয়ে? লিস্ট কাউন্ট দিয়ে, 0.01। তাহলে তারের ব্যাস হচ্ছে 1.48 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? এটার অর্ধেক, এইরকম আর কি। তো এই ধরনের জিনিসগুলাই নর্মালি এখানে আসে, এর বাইরে তেমন কিছু নাই আসলে। তো অনেকগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, বলছিলাম না যে চ্যাপ্টার ছোট হলে কি হবে, টপিক অনেক।
তাহলে এগুলো একবার এক নজরে দেখবা, জাস্ট আজকে ক্লাসে যা দেখাইছি তা দেখলেই চলবে, এর বাইরে লাগার কথা না। আর তুমি যদি চাও চ্যাপ্টারটা একবার তুমি অন্তত একবার জাস্ট রিডিং করতে পারো, তাতে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। তাহলে আজকে তোমাদের হচ্ছে এই ক্লাসের মাধ্যমে ফর্মালি লাইভ ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। লাইভ ক্লাস শেষ। সো ওই যে গালিব ভাই যেমন তোমাদের মাঝে মধ্যে দুই একটা এক্সট্রা যদি ক্লাস নিতে চায় সেটা তো রেকর্ড করে দেয়, ওই মডিউল টুতেও, মডিউল টু বলতেছি, তোমাদের সেকেন্ড পেপারের মডিউলে যেরকম দিছিল। তো ওইরকম হলে এটা আলাদা কথা, এটা রেকর্ড ক্লাস আপলোড হয়ে যাবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। বা রিসোর্সেস এন্ড কন্টেন্ট, মানে কন্টেন্টস আর রিসোর্স যেই জায়গায় আছে ওই জায়গায় গেলে তুমি পেয়ে যাবা কোর্স এন্ড ম্যাটেরিয়ালস এর জায়গায়। আর এর বাইরে আসলে হচ্ছে লাইভ ক্লাস আর নাই, ফিজিক্স ক্লাসটাই আজকে শেষ ছিল, তো এর মাধ্যমে তোমাদের লাইভ ক্লাসের সমাপ্তি হইলো। এরপর বাকি যেগুলো আছে পরীক্ষা টরীক্ষা এগুলো তো আলাদা ইস্যু, পরীক্ষা হিসাবেই তোমরা দিবা। বাট লাইভ ক্লাস এই পর্যন্ত শেষ। নেক্সট তোমাদের সাথে আমাদের যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এখন চলতেছে মহাসপ্তাহের যে পরীক্ষা, ওটার ঘোষণা হয়তো তোমরা পাইছো। এই পরীক্ষাটা সবাই দিতে পারবা, এই পরীক্ষাটা সবাই দিতে পারবা। দিলে এখান থেকে তোমার প্রস্তুতিও যাচাই করতে পারবা, আবার তোমাদের উৎসাহ দেওয়ার জন্য ছোটখাটো কিছু পুরস্কারের ব্যবস্থা আছে। আর তারপরে নেক্সট হচ্ছে তোমাদের পরীক্ষা যখন চলবে, এইচএসসি পরীক্ষা যখন চলবে, তখন আমাদের ওয়ান শট ক্লাস চলবে। আর বিভিন্ন গাইডলাইন সেমিনার চলবে কোন পরীক্ষা কেমনে দিবা, বা ইন জেনারেল পরীক্ষা সংক্রান্ত। আর তোমাদের পরীক্ষার পরে ডিরেক্টলি তোমাদের অ্যাডমিশনের কোর্স শুরু হয়ে যাবে। সো এই বছর আমরা অ্যাডমিশনের কোর্সে ক্লাস রাখছি অনেক বেশি, আর ক্লাসগুলো একটু ছোট ছোট করে রাখছি। কারণ টানা যতক্ষণ মনোযোগ ধরে রাখা যায়, অ্যারাউন্ড মানে 2 ঘন্টার মতো, ক্লাসগুলোর ডিউরেশন ততক্ষণ থাকবে, কিন্তু ক্লাসের সংখ্যা থাকবে বেশি। যাতে তুমি ওই ক্লাসটা করে ওই ক্লাসে যা পড়ছো ওইটা নিজে একটু চিন্তা করার বা প্র্যাকটিস করার একটু সুযোগ পাও, দেন পরের ক্লাসটা হবে। সো এইভাবে ক্লাসের সংখ্যা আমরা বেশি বেশি দিয়ে রাখছি। নর্মালি একই উইকে তোমাদের হয়তো এগুলার উপরে মানে যেই চ্যাপ্টার গুলো থাকবে এক একটা চ্যাপ্টারের উপরে হয়তো ইভেন 4টা করেও ক্লাস হবে। বাট ক্লাসগুলোর ডিউরেশন ছোট, কম্প্যাক্ট ক্লাস, এবং খুব ডিটেইলড হবে। কারণ 4টা ক্লাস পাইলে আমরা তো অনেক ডিটেইলেই পড়াইতে পারবো, তাই না? তো সেই হিসাবে আমাদের এবারে অ্যাডমিশন করছে অনেক বেশি ক্লাস থাকতেছে। আর ক্লাসের পরে তুমি একবার যখন পুরো সিলেবাসটা শেষ করে ফেলতেছো, তখন তোমাদেরকে একবার আবার রিভিশন দেওয়া, এই পুরো জিনিসটা আবার রিভিশন দেওয়াবো, ওইটার জন্য এক্সট্রা ক্লাস থাকবে। নর্মালি যেটা হয়, অ্যাডমিশনে একদম শেষের দিকে গিয়ে পুরো সিলেবাসটা শেষ হয়। সো রিভিশন দেওয়ার আর কোনো ইয়া থাকে না, সুযোগ থাকে না। তো এই জন্য এইবারই আমরা এটা প্রথম আনতেছি, যে তোমাদের সিলেবাসটা একবার তো শেষ করাবো বটেই, তারপরে আবার রিভিশন দেবো, মানে 2বার সিলেবাস শেষ করাবো, যাতে প্রত্যেকটা পরীক্ষায় তুমি বেটার করতে পারো ডে বাই ডে। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে স্টে টিউনড, খোঁজ খবর রাখো, যোগাযোগ রাখো, ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, ওয়ান শট ক্লাস দিব, যে আশিক জিজ্ঞেস করছিলা, রিভিউ ক্লাস বা ওয়ান শট ক্লাস। রিভিউ ক্লাস হলে এটা রেকর্ডেড দিয়ে দিব, আর ওয়ান শট ক্লাস তো ইনশাল্লাহ থাকতেছেই তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে।